হ্যালো ডিয়ার্স, কেমন আছো তোমরা? আজকের আবারও আমি হাজির হলাম তোমাদের সঙ্গে বৃত্তীয় গতির আলোচনায়। আমরা সবাই এখন ফিজিক্স টাইমে রয়েছি। সবাই খাতা এবং পেন বের করো এবং সুন্দরভাবে একটা ক্লাস নোট তৈরি করো। বৃত্তীয় গতি, সার্কুলার মোশন, এটা আমরা আমাদের পিডিএফ অনুযায়ী 5A, চ্যাপ্টার নম্বর 5A, ক্লাস 11, সেখানে আমরা সার্কুলার মোশনের কাইনেটিক্স পড়ব। কাইনেটিক্স অফ সার্কুলার মোশন। দেখো, কাইনেটিক্স অফ সার্কুলার মোশন বিষয়টা কি? কাইনেমেটিক্স আমরা আলোচনা করেছি, অর্থাৎ একটা বস্তুর গতির কথা বিবেচনা করলে সেটাকে আমরা কাইনেমেটিক্স বলি। আর কাইনেটিক্স অর্থাৎ চলবিজ্ঞান, অর্থাৎ একটা বস্তুর গতির কারণ এবং গতি দুটো বিষয়ে যেখানে আলোচনা করা হয় তাকে আমরা বলি কাইনেটিক্স। সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা কাইনেটিক্সের কথা আলোচনা করব, অর্থাৎ সমবৃত্তীয় গতি বা বৃত্তীয় গতি যাই বলি না কেন, সেক্ষেত্রে আমরা জানি একটা বস্তু ঘুরছে, তার বেগ বাড়তে পারে বা কনস্ট্যান্ট থাকতে পারে, তার কোন মুহূর্তে অবস্থান কোথায়, তার ত্বরণ কি হয়, কৌণিক ত্বরণের সঙ্গে রৈখিক ত্বরণের সম্পর্ক কী, কৌণিক বেগের সঙ্গে রৈখিক বেগের সঙ্গে সম্পর্ক কী, এগুলো আমরা ফার্স্ট দুটো ভিডিও লেকচারে আলোচনা করছি। আজকের যে লেকচার সেটা 3 নম্বর ভিডিও লেকচার, সেখানে আমরা কাইনেটিক্সের আলোচনা করব, অর্থাৎ সেই যে মোশনটা আমরা দেখেছি সেই মোশনের পেছনে কে রয়েছে সেটা আমরা আলোচনা করব। ধরো এরকম একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর, এবারে কৌণিক বেগ ওমেগা যদি হয় এবং ওমেগাটা যদি কনস্ট্যান্ট হয়, তখন আমরা এটাকে বলবো সমবৃত্তীয় গতি। আর যদি এরকম একটা বৃত্ত থাকে যেখানে ব্যাসার্ধ আর কিন্তু কৌণিক বেগ সবসময় সমান নয়, ওমেগা নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তখন আমরা সেটাকে সাধারণ বৃত্তীয় গতি বলবো। এখানে আমরা জেনেছি যে বেগের মান স্থির থাকে কিন্তু দিক স্থির থাকে না, আলটিমেটলি বেগ স্থির থাকে না। আর বেগ স্থির না থাকা মানে সেখানে ত্বরণ থাকবে। বেগের পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। এখানে বেগের পরিবর্তনের হারটা কোন দিকে হচ্ছে এবং কেমন হচ্ছে সেটা আমাদের জানার প্রাথমিক উদ্দেশ্য। ফার্স্ট আমরা বলবো যে এখানে একটা বস্তু ছিল t=0 সময়ে, তারপরে বস্তুটা এতটা গেল, এই কোণটা হলো ডেল্টা থিটা। তাহলে এখানে কৌণিক সরণ কত হলো না ডেল্টা থিটা, রৈখিক সরণ কত হলো এইটা আর ইন্টু ডেল্টা থিটা। তা সে যা হোক, এখানে বেগের পরিবর্তনটা কত ঘটেছে সেটা আমরা বের করার চেষ্টা করব। অর্থাৎ আমরা এখানে যদি বলি যে এটা সি বিন্দু, এখানে পি বিন্দুর অবস্থান এখান থেকে বদলে পি ড্যাশে এসেছে। এখানে t=0 টাইমে পার্টিকেলটা এখানে ছিল, t=Δt টাইমে পার্টিকেলটা এইখানে গেছে। সেক্ষেত্রে তার কৌণিক সরণ হয়েছে ডেল্টা থিটা। আর রৈখিক দূরত্ব, রৈখিক সরণ বলা যাবে না কিন্তু সরণ মানে স্ট্রেট লাইনে যেতে হবে, এক্ষেত্রে রৈখিক দূরত্ব হবে আর ইন্টু থিটা। এখন আমরা বের করতে চাই যে এখানে তার বেগ ছিল এই দিকে, এখানে তার বেগ হলো এই দিকে, অর্থাৎ বেগের দিকটা পরিবর্তিত হয়েছে। কিন্তু আমরা যদি সমবৃত্তীয় গতি বলি, বেগের মান v সমান ওমেগা ইন্টু আর, এটা কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ বেগের মান বা দ্রুতিটাও কনস্ট্যান্ট। কেমন? তাহলে বোঝা গেল যে এখানে বেগের পরিবর্তনের একমাত্র কারণ হলো তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে বেগের পরিবর্তন কীরকম হয়েছে সেটা আমরা এবার দেখে নেব। দেখো, এই হলো বৃত্ত, এই হলো আর এইটা হলো আরেকটু ছোট, অত বড় লেখার দরকার নেই, অ্যাকচুয়ালি বড় লেখার জন্য আমি এটা থেকে এটাতে এলাম। এইটা হলো ডেল্টা থিটা। এবারে
এই দিকে ভি ছিল V1 প্রাথমিক বেগ, আর এই দিকে হলো V2 অন্তিম বেগ। তাহলে প্রাথমিক বেগটা কোন দিকে ছিল? এইটা যদি আমি হরাইজন্টাল রেখা বলি, তাহলে এখানে হরাইজন্টাল রেখা টানলে তার সঙ্গে লম্বভাবে ছিল প্রাথমিক বেগটা, কারণ দেখো এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে ট্যানজেন্টের দিক, অর্থাৎ এটা ব্যাসার্ধ বরাবর যে ডিরেকশানটা আমরা সেটা নর্মাল বলি। আর নর্মালের সঙ্গে 90 ডিগ্রিতে থাকে স্পর্শকটা বা ট্যানজেন্টটা। তাহলে এখানে এই যে কোণটা ঘুরে গেছে, অর্থাৎ এই রেখাটা এই দিকে ঘুরে গেছে, কতটা ঘুরে গেছে না, এটা যদি V1 হয়, V1-এর তাহলে অ্যাকচুয়াল ডিরেকশানে যদি আমি এটা আঁকি, এই দিকটা হবে V1, আর এখানে থিটা ঘুরেছে, মানে আমি এখানে বলতে পারি যে এই কোণটাও ডেল্টা থিটা, থিটা নয় ডেল্টা থিটা। তাহলে আমি এইটা কি লিখতে পারবো না, এইটা প্লাস এইটা, ভালো করে লক্ষ্য করো, এই কোণটা এবং এই দুটো ডিরেকশান, এটা হরাইজন্টাল ডিরেকশান আর এটা এর সঙ্গে আমি লম্ব টেনেছি, এদের মধ্যে কোণ 90 ডিগ্রি। আবার আমরা এটা জানি নর্মাল আর এটা ট্যানজেন্ট, তাহলে এদের মধ্যে কোণ হবে 90 ডিগ্রি। এবারে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলেও 90 ডিগ্রি হয়। ধরো A প্লাস বি সমান 90 ডিগ্রি, আবার সি প্লাস বি সমান 90 ডিগ্রি। এখান থেকে তুমি কি সিদ্ধান্তে আসতে পারো? এখানে তুমি সিদ্ধান্তে আসতে পারো যে A ইকুয়ালস টু সি। কেন? এটাকে তুমি সমান করে দাও, A প্লাস বি সমান সি প্লাস বি লেখো, সেখান থেকে বি বি কাটাকাটি হয়ে যাবে, A ইকুয়ালস টু সি হবে। এটা বুঝতে কোনো অসুবিধা নেই, অনেকেই এটা এমনিতেই বুঝতে পারবে। এবার যারা বুঝতে পারবে না তাদের জন্য এটা বলছি যে এইটা হলো থিটা, ডেল্টা থিটা। তাহলে এইটা থেকে আমি সোজা টেনেছি আর এই হরাইজন্টালটা এরকমই রেখেছি, তাহলে এটা ডেল্টা থিটা। আর এটা যদি ডেল্টা থিটা হয় তাহলে এটা হবে অবশ্যই ডেল্টা থিটা। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা প্লাস এটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এটা প্লাস এটা হলো গিয়ে 90 ডিগ্রি। এই কারণে আমরা বলতে পারি যে এই কোণটা হলো ডেল্টা থিটা। এইটা কি না, এটা হলো V1, এটা কি, এটা হলো V2। তাহলে V1 আর V2 এর মধ্যে অ্যাঙ্গেল কত? ডেল্টা থিটা। দুটো ভেক্টর A ও B এর মধ্যে কোণের মান থিটা হলে, A ভেক্টর আর B ভেক্টরের মধ্যে কোণের মান থিটা হলে আমরা কি লিখি? A মাইনাস B বা B মাইনাস A সমান আমরা কি লিখি? A মাইনাস B এর মান কি লিখবো না, হচ্ছে A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস 2AB cos থিটা। নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে, এটা ভেক্টরের সাবস্ট্রাকশন রুল, ভেক্টর বিয়োগের নিয়ম। A আর B ভেক্টর, তাদের মধ্যে তাদের বিয়োগফল, সেই বিয়োগফলের মান হয় এটা, সেই মান বোঝাতে আমরা মড ব্যবহার করে থাকি। তাহলে এখানে কি পাবো? এখানে আমরা V2 মাইনাস V1 করতে চাই। কেন করতে চাই না, আমরা বেগের পরিবর্তনটা এখানে t ইকুয়ালস টু 0 আর এইখানে t ইকুয়ালস টু ডেল্টা টি, এই ডেল্টা টি সময়ে বেগের পরিবর্তন কত হয়েছে আমরা জানতে চাই। এই কোণটার মানও ক্ষুদ্র, এই সময়টার মানও অত্যন্ত ক্ষুদ্র, শুধু এখানে তোমাদের বোঝানোর জন্য এটা বড় করে লেখা হয়েছে, আর তো কিছু নয়। এখন আমরা সেই ভ্যালুটা বের করতে চাই। তাহলে V1 মড অফ V1 কী হবে না, এখানে যে আমরা বলছি প্রথমে যেখানে বলছিলাম যে V ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ V ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর সমান কনস্ট্যান্ট, অর্থাৎ এটা সমবৃত্তীয় গতি। কেমন? তাহলে সমবৃত্তীয় গতি বলছি কেন না, সব বিন্দুতে তার বেগের মানটা স্থির, কিন্তু দিক স্থির নয়। তাহলে বেগের মান যদি স্থির হয় সেটাকে আমি কী লিখবো? এইটা লিখবো ভি লিখবো অথবা ওমেগা আর লিখবো। আমরা ভি দিয়েই লিখি, পরে আমরা ওমেগা আর বসাবো প্রয়োজনে। এবারে V2 মড অফ V2 সমান কী হবে? ভি। এবার V1 আর V2 এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ডেল্টা থিটা। তাহলে কি হবে? V2 মাইনাস V1 মড, দেখো A মাইনাস বি মড কী হয়? A স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2AB cos থিটা। তাহলে কী হবে? রুট ওভার V2 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার মাইনাস 2V1 V2 cos, এখানে কী হবে? আর একটু ভালো করে লিখতে হবে, এখানে
রুট অফ মড V2 মাইনাস V1 সমান হবে রুট ওভার V2 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার মাইনাস 2V1 V2 ইন্টু কস ডেল্টা থিটা। এখানে থিটাটা কত? ডেল্টা থিটা। এবারে এই সম্পর্ক আমাদের আর লাগবে না, এই সূত্রটা আমরা অলরেডি জানি, এটা আমরা ভেক্টরের বিয়োগের নিয়মে পেয়েছি। এবার আমি V1 এর ভ্যালু এখানে V2 এর ভ্যালু V বসাবো, V1 এর ভ্যালু V বসাবো, আর এটাকে আমরা কি লিখবো? ডেল্টা V, বেগের পরিবর্তন কত হলো, এটাকে আমরা সহজ করে লিখবো কি? ডেল্টা V। সেই ডেল্টা ভিটা কি হবে না রুট ওভার ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ভি কস ডেল্টা থিটা। এবার ভি স্কোয়ার এখানে কী হবে? 2v স্কোয়ার, এটাও 2v স্কোয়ার, আর একটা স্টেপ বেশি করা যাক, 2v স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার কস ডেল্টা থিটা। 2v স্কোয়ার যদি আমি এখানে কমন নিই তাহলে কী হবে? 2v স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস ডেল্টা থিটা। আবারও তোমাদের একটা ফর্মুলায় আসতে হয়, তোমরা জানো 1 মাইনাস কস 2 থিটা এর ফর্মুলা তোমরা শিখেছো ক্লাস 11-এ ফার্স্ট আছে, যে 1 মাইনাস কস 2 থিটা সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। আর এখানে যদি 1 মাইনাস কস থিটা হয়, এটা থিটা হলে কী হবে? এর অর্ধেক হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এখানে অর্ধেক করেছি, এখানে অর্ধেক করবো, তাহলে এখানে ডেল্টা থিটা আছে, তার মানে এটা হবে 2 সাইন স্কোয়ার ডেল্টা থিটা বাই 2। দেখো এখানে 1 মাইনাস কস ডেল্টা থিটা যদি লিখি কী হবে? 2 সাইন স্কোয়ার ডেল্টা থিটা বাই 2। তাহলে এখানে আমি এটা বসাবো রুট ওভার 2v স্কোয়ার 2 সাইন স্কোয়ার ডেল্টা থিটা বাই 2। কেমন? এগুলো ফর্মুলা, এগুলো মুছে দিচ্ছি। তাহলে এখানে ডেল্টা ভি সমান আমি পেলাম রুট ওভার 2 বেরিয়ে আসবে, একটা 2 বেরিয়ে আসবে, সবগুলোই বেরিয়ে আসবে। দেখো না, ভি স্কোয়ার স্কোয়ার রুটের বাইরে এলে ভি হবে, সাইন স্কোয়ার থিটা বাই 2 স্কোয়ার রুটের বাইরে হলে সাইন ডেল্টা থিটা বাই 2 হবে। এইটা হলো বেগের পরিবর্তন। কেন আমরা বেগের পরিবর্তন পেলাম? বেগের মান একই থাকা সত্ত্বেও পরিবর্তন কেন পেলাম? না, দিক চেঞ্জ হচ্ছে, যেহেতু এটা ভেক্টর রাশি, দিক চেঞ্জ হচ্ছে, দিক চেঞ্জ হওয়ার কারণে আমরা এই পরিবর্তনটা পেলাম। এবারে কত সময়ে এই পরিবর্তনটা হলো? না, এই ডেল্টা টি সময়ে পরিবর্তনটা হলো। ডেল্টা টি খুবই ক্ষুদ্র, এই কারণে আমি ডেল্টা ভিকে ডেল্টা টি দিয়ে ভাগ করে দিলে যেটা পাবো সেটা কি? বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। তাহলে এখানে আমরা ত্বরণ পেতে পারবো। এবার এইটা যেহেতু ছোট, আমরা জানি থিটা ক্ষুদ্র হলে লেখা যায় কি? সাইন থিটা ইকুয়ালস টু থিটা। তাহলে ডেল্টা সাইন ডেল্টা থিটা বাই 2 ইকুয়ালস টু কী হবে? ডেল্টা থিটা বাই 2। কারণ ডেল্টা থিটাকে অলরেডি ক্ষুদ্র বলেছি, আর ডেল্টা থিটা লেখার সঙ্গে সঙ্গে আমরা কনসিডার করে নিচ্ছি, মনে করছি যে ডেল্টাটা খুবই ছোট, ডেল্টা থিটাটা খুবই ছোট। তাহলে এখানে আমি লিখতে পারবো 2v ইন্টু ডেল্টা থিটা বাই 2। হ্যাঁ, তাহলে এখানে 2 কেটে যাবে, কী হবে? ভি ইন্টু ডেল্টা থিটা। তাহলে আলটিমেট আমরা ভি এর চেঞ্জ কত হলো এখান থেকে এখানে যাওয়ার জন্য, গতিবেগের পরিবর্তন কত হলো, এই পরিবর্তনটা ভেক্টর রিলেশন থেকে পাওয়া যায়, সেটা আমরা পেয়ে গেলাম। সেখান থেকে আমরা কি পাবো? না, পরিবর্তনের হার পাবো। পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হারকে কি বলে? না, ত্বরণ বলে। তাহলে এখানে আমরা লিখব ত্বরণ সমান ডেল্টা ভি বাই ডেল্টা টি। ডেল্টা ভি সমান হবে ভি ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এবারে তুমি বুঝতে পারছো যে ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, ভিটা হলেও বেগের মান, এখানে শুধু ভি লেখা আছে, বেগের মান, সেই ভিটা আগে বসাবো। আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি অর্থাৎ প্রতি সেকেন্ডে কৌণিক সরণ, প্রতি সেকেন্ডে কৌণিক সরণকে কি বলে? কৌণিক বেগ। কৌণিক সরণের পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক বেগ। আমরা দেখেছি ওমেগা ইকুয়ালস টু ডি থিটা বাই ডি থিটা বাই ডিটি লিখেছি, বা ডিডিটি অফ থিটা লিখেছি। এক্ষেত্রে ডেল্টা থিটা আর ডেল্টা টি খুবই ছোট, টেন্স টু 0 যদি হয়, লিমিট যদি বসিয়ে বলি, তখন আমরা এটাকে ডি থিটা বাই ডিটি লিখতে পারবো। এখন এখানে আমরা লিখবো না, এখানে সরাসরি আমরা এটাকে মনে মনে ভাববো ডি থিটা বাই ডিটি, সেখান থেকে আমরা পেয়ে যাব ওমেগা ভি ইন্টু ওমেগা। অর্থাৎ এখানে যে ত্বরণ পেলাম এ, সেই মানটা কত হলো? না, ভি ইন্টু ওমেগা। একটু আগে আমি বলেছিলাম ভি এর মান হচ্ছে ওমেগা ইন্টু আর, ভি এর মান ওমেগা ইন্টু আর। সেখানে আমি যদি ওমেগা ইন্টু আর বসাই
তাহলে কী হবে ওমেগা ইন্টু আর ইন্টু ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু আর। বা আমি যদি ওমেগা বাদ দিয়ে ভি এর টার্মে এই ত্বরণটা পেতে চাই তাহলে আমি কি লিখব যে এ সমান ভি ইন্টু ওমেগার জায়গায় আমরা কী লিখবো, এখান থেকে আমরা কি পাবো ওমেগা আর ইকালস টু ভি, তাহলে ওমেগা ইকালস টু লিখবো কি ভি বাই আর। এখানে আমরা ভি বাই আর বসাতে পারবো, অর্থাৎ ভি স্কোয়ার বাই আর আমরা এখানে পেলাম। তাহলে আমরা দেখলাম যে সমবৃত্তীয় গতিতে থাকা কোনো বস্তু কণার একটা ত্বরণ থাকে, সেই ত্বরণের মান কোনটা না ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার ইন্টু আর। যদি আমাকে কৌণিক বেগের মান দেওয়া থাকে আর ব্যাসার্ধের মান দেওয়া থাকে তাহলে আমি এটা পেয়ে যাব, আর রৈখিক বেগ যদি দেওয়া থাকে আর ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে আমি এটা পেয়ে যাব। এবার এখানে দেখানো যায় যে এই যে দিকটা, এই দিকটা আর বরাবর, এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। হ্যাঁ, কী করে প্রমাণ করব না, দেখো এখানে V1 আছে আর এখানে V2 আছে। তুমি যদি বিয়োগ করো, বিয়োগের ভেক্টর বিয়োগের যদি জ্যামিতিকভাবে সেটাকে প্রমাণ করো যে এখানে V1 আর এদিকে হচ্ছে V2। এবার এদের মধ্যে অ্যাঙ্গেল ডেল্টা থিটা, তাহলে V2 মাইনাস V1 করলে কী হবে না এই মাইনাস V1 ভেক্টরটাকে এদিকে আঁকতে হবে, বিপরীত ভেক্টর বিপরীত দিকে আঁকতে হবে। তাদের যে আমরা যে সামান্তরিক সূত্র আছে আমাদের কাছে যে এ ভেক্টর এটা বি ভেক্টর এটা, এদেরকে যোগ করছি। এদেরকে যোগ করা মানে কি V2 প্লাস মাইনাস V1, দুটো ভেক্টরকে আমরা যোগ করছি। এই ভেক্টরটা V1 এর বিপরীত ভেক্টর, দুটো ভেক্টরকে যোগ করলে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে V2 মাইনাস V1 আমরা পাচ্ছি। তার যে ডিরেকশানটা সেটা হলো এইটা, এই ডিরেকশান। এই ডিরেকশানটা কত হবে দেখো, এখানে আমরা যে V2 আর V1 এর ভ্যালু সেইগুলো এর ভ্যালু আর এর ভ্যালু সমান আমরা জানি। ভালো করে লক্ষ্য করো, আমরা জানি কি যে V2 আর V1 এর দিক আলাদা, এই জন্য তাদেরকে আলাদা ভেক্টর বলছি, কিন্তু অ্যাকচুয়ালি তাদের দিক আলাদা হলেও তাদের মান সমান। আর দুটো সমান মানের ভেক্টর যদি থাকে, এটাও এ ভেক্টর আর বি ভেক্টর, এদের মান সমান, তাহলে এদের যে যোগফল সেই যোগফলটা কি হয় এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। মধ্যবর্তী কোণ যদি 2θ হয় তাহলে এই দিকের কোণটাও থিটা হবে এবং এই দিকের কোণটাও থিটা হবে। তাহলে এখানে বুঝতেই পারছো যে আমার এখানে অ্যাঙ্গেলটা কত না, এখানে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ডেল্টা থিটা, 180 ডিগ্রি মাইনাস ডেল্টা থিটা। তাহলে তাদের সমদ্বিখণ্ডক অর্থাৎ এই কোণটা কত হবে, এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস ডেল্টা থিটা বাই 2। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবার একবার আমি বলছি, সকলে সমান বুঝতে পারে না, যারা বুঝতে পেরে গেছো খুবই ভালো, আর যারা বুঝতে পারোনি তাদের জন্য আর একবার বলছি। দেখো আমার এখানে এই দিকে ভেক্টরটা ছিল V1, এই দিকের পরের হলো ভেক্টরটা V2, সেক্ষেত্রে এইটা হয়েছে ডেল্টা থিটা। এবার আমি কি করছি না V2 থেকে V1 বাদ দেবো, তাহলে মাইনাস V1 আগে ড্র করব। জ্যামিতিক পদ্ধতিতে আমরা যখন বাদ দিচ্ছিলাম আমরা কি করতাম যে এ আর বি এর কে একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু ধরে সেই যে বিন্দু সন্নিহিত যে বিন্দু সেই বিন্দু থেকে তারা যে বিন্দু দিয়ে যায় ওই দুটো বাহু, সেই বিন্দু থেকে যে কর্ণ টানা হয় সেটা তাদের লব্ধিকে প্রকাশ করে। এখানে V2 আর মাইনাস V1 এর লব্ধি আমরা বের করছি এবং সেই লব্ধিটা এদের মান যদি সমান হয় এদেরকে সমদ্বিখণ্ডিত করে। এইটা পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস ডেল্টা থিটা, আর এটা হবে তার অর্ধেক। কারণ আমরা জানি দুটো সমান মানের ভেক্টরের যদি লব্ধি নেওয়া হয় তাহলে তাদের যে মধ্যবর্তী কোণ সেই কোণকে লব্ধিটা সমান দুভাগে ভাগ করে। এটা আমরা জেনেছি। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস ডেল্টা থিটা বাই 2। এবার তুমি বুঝতেই পারছো যে এখানে কত হচ্ছে না, এইখানে তুমি যদি দেখো, এইখানে তুমি যদি দেখো যে আমার V2টা এদিকে ছিল, V1টা আমি এখানে V2 এর সাপেক্ষে আরও বলছি এই কোণটা হচ্ছে ডেল্টা থিটা বাই 2। এইখানে এইটা আমি পাচ্ছি কি না হচ্ছে ডেল্টা 90 ডিগ্রি মাইনাস ডেল্টা থিটা বাই 2। দেখো আমরা এখানে নিয়েছি ডেল্টা থিটা, এটা ডেল্টা থিটা,
এইটা পুরোটা 180 ডিগ্রি, তাহলে এইটা কত? এটা 90 ডিগ্রি মাইনাস ডেল্টা থিটা, 90 ডিগ্রি মাইনাস ডেল্টা থিটা। তাহলে এখানে আমরা বুঝতেই পারছো যে আমরা এখানে এই আর এর সঙ্গে এটা 90 ডিগ্রি মাইনাস ডেল্টা থিটা লিখলে হবে না, এখানে আমরা এই যে কোণটা পাচ্ছি অর্থাৎ ভি টু এর সঙ্গে ডিরেকশান যেটা, সেই তার সঙ্গে একটা কোণ, সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ডেল্টা থিটা বাই 2। সেখান থেকে আমরা দেখাতে পারবো কি না, এই যে ডিরেকশান অর্থাৎ আমরা যে এই ত্বরণটা পাচ্ছি, এই ত্বরণের ডিরেকশান আছে এই বৃত্তের কেন্দ্রাভিমুখী। এই ডিরেকশানটা হবে বৃত্তের কেন্দ্রাভিমুখী অর্থাৎ কেন্দ্রের দিক বরাবর। এখান থেকে এই জিনিসটা তোমরা অত সহজে বুঝতে পারবে না, তোমাদের আরেকটা মেথডে আমি যখন করাবো তখন তোমরা বুঝতে পেরে যাবে যে কেন ঠিক এটা কেন্দ্রের দিকে বোঝাতে গেলে এখানে ছবিটা একটু জটিল হয়ে যায়। সেই কারণে আমরা এখানে ঠিক দিকটা বোঝাতে পারলাম না, কিন্তু এখানে ত্বরণের মানটা আমরা পেয়ে গেলাম। এই যে ত্বরণ, এই ত্বরণটা এরকম কেন্দ্র অভিমুখী বলে এই জন্য এটাকে বলা হয় কি অভিকেন্দ্র, অভিমুখী কেন্দ্রের দিকে, অভিকেন্দ্র ত্বরণ। অভিমুখী কার অভিমুখী? কেন্দ্রাভিমুখী, এই জন্য অভিকেন্দ্র ত্বরণ। ব্যাসার্ধ বরাবর বৃত্তের কেন্দ্রের দিকে একটা বস্তু যখন কোনো বৃত্ত বরাবর সমকৌণিক গতিতে ঘোরে, তখন ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী একটি ত্বরণ কাজ করে। সেই ত্বরণটাকে বলা হয় কি, এসি দিয়ে লেখা হয়, এটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। আর বাংলায় বলা হয় অভিকেন্দ্র বল। এই সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের মান আমরা এই দুটো ফর্মুলা মনে রাখবো, যে এসি সমান v²/r বা ω² r, এইভাবে আমরা মনে রাখবো। এবারে এখান থেকে দু একটা এক্সাম্পল করে নেওয়া যাক। এক্সাম্পল 1 দেব, যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তপথে 10 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকণা আবর্তিত হলে তার অভিকেন্দ্র ত্বরণ কত? অভিকেন্দ্র ত্বরণ তার রাশিমালা কি, এক্সপ্রেশন কি? এসি ইকুয়ালস টু v²/r বা ω² r। কোনটা এখানে লাগবে না, এখানে এত বেগে বলছে, মানে এত দ্রুতিতে, বেগে না বলে এটাকে দ্রুতিতে লিখলে ভালো। এত দ্রুতিতে কোনো বস্তুকণা আবর্তিত হলে তার অভিকেন্দ্র ত্বরণ কত হবে? সেক্ষেত্রে তুমি কি করবে না, ভি এর মান জানো, ভি এর মান বসিয়ে দেবে, এখানে দেওয়া আছে বলে লিখবে ভি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড, আর ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে যেতে হবে 0.1 মিটার, 10/100, 1/10 মানে 0.1 মিটার। সেখান থেকে তুমি কি করবে, 10 গুণিতক 10/0.1, তাহলে এটা হবে 100, তার সঙ্গে আরও 10 গুণ হবে 1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ এখানে কাজ করবে। কোন দিকে কাজ করবে? কেন্দ্রাভিমুখী একটি ত্বরণ কাজ করবে। সেই ত্বরণের মান হবে কত? 1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিয়ে গেছি, আর ভেলোসিটিটা স্পিডটা আমরা বলেছি 10 মিটার পার সেকেন্ড। এবারে এখানে দেওয়া থাকবে এরকম, দশ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তপথে কোনো বস্তুকণা এত কৌণিক বেগে, এটাকে বলবো এবার
তো এখানে বলতে হবে 2 পাই কৌণিক বেগে। কেন 2 পাই দিতে যাব, 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে বস্তুকণা পার সেকেন্ড কৌণিক বেগে, আর একটু জায়গা লাগবে, 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে কোনো বস্তুকণা আবর্তিত হলে তার অভিকেন্দ্র ত্বরণ কত। সেক্ষেত্রে তুমি কোন ফর্মুলাটা ইউজ করবে নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে আর দেওয়া আছে, গিভেন 10 সেন্টিমিটার সমান হবে 0.1 মিটার, আর ওমেগা দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা আর দেওয়া থাকলে এই এক্সপ্রেশনটা কাজে লাগাবো, অর্থাৎ এসি সমান হবে ওমেগা স্কোয়ার ইন্টু আর সমান 2 স্কোয়ার ইন্টু 0.1 সমান হবে 4 ইন্টু 0.1 সমান হবে কত, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে আমরা উত্তর করতে পারবো। এরপরে আমি চলে আসবো যে ওখানে আমরা যে দিকটা নির্ণয় করতে চাইছিলাম, আমরা কিন্তু খুব ভালোভাবে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে দিকটা নির্ণয় করতে পারিনি। আমরা মোটামুটিভাবে দেখিয়েছি যে ওটা কেন্দ্রের দিকে হবে, আমরা দেখিয়েছি যে এই দিকে হলো গিয়ে ভি, হ্যাঁ এই দিকে ছিল V1 এদিকে ভি, কিন্তু একই জায়গায় তো V1 আর V2 ছিল না, সেটাই হয়েছে মুশকিল। V1 এইটা হচ্ছে ডেল্টা থিটা, হ্যাঁ সেক্ষেত্রে আমরা দেখিয়েছি যে ডেল্টা ভি এই দিকে হলে এইদিকে এদের দিকটা হয় এইদিকে, হ্যাঁ V1 মাইনাস V2 এর দিকটা হয় এইদিকে। এক্স্যাক্টলি আমরা কিন্তু দেখাতে পারিনি, একটা সেন্স আমরা পেয়েছি যে এইরকম একটা ডিরেকশানে থাকে। এবার এক্স্যাক্টলি দেখাতে গেলে আমাদের কি করতে হবে না, আমাদেরকে একটু ডিফারেন্সিয়েশান প্রয়োগ করতে হবে। সেই ডিফারেন্সিয়েশান প্রয়োগ করব কিভাবে, সেটা নিয়ে আমি এবার আলোচনায় আসছি। আচ্ছা দেখো, ফার্স্ট আমি একটা বৃত্ত আঁকলাম, সেখানে আমি কোঅর্ডিনেট সিস্টেম নিলাম এক্স আর এদিকে ওয়াই, এটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলা হলো। এরপরে আমি একটা পার্টিকেলের যে কোনো মুহূর্তে অবস্থান ধরলাম পি, আর এটাকে ধরলাম ও বিন্দু। এই ও থেকে পি এর মধ্যে যে সংযোগকারী রেখা, তাহলে সেটা হবে কি, ওই পার্টিকেলটার যে কোনো মুহূর্তে অবস্থান ভেক্টর। t=0 সময়ে ধরা যাক পার্টিকেলটা এখানে ছিল, আর t=t সময়ে ধরা যাক পার্টিকেলটা এদিকে এলো, এবং এখানে আমরা ধরে নেব এটা সমকৌণিক বেগে ঘুরছে, পার্টিকেলটা এই বৃত্তপথে সমকৌণিক বেগে আবর্তিত হচ্ছে। সেক্ষেত্রে টি সময়ে কি হবে, ওমেগা = θ/t এই সূত্র, কারণ সমকৌণিক বেগের সূত্র আমরা কীভাবে পাই না, S=v × t। সমদ্রুতিতে চললে কোনো বস্তুর যে গতির সমীকরণ হয় সেটা একটাই হয়, সেক্ষেত্রে আমরা v পাই S/t। আর আমরা রৈখিকের সঙ্গে কৌণিকের সম্পর্ক থেকে কি পাই, θ = ওমেগা × t, সেখান থেকে আমরা ওমেগা θ/t এইভাবে আমরা পেয়েছি। অর্থাৎ ওমেগা θ/t এইটা আমাদের মুখস্থ, আমরা ফার্স্ট দুটো ভিডিও থেকে আমরা যেটা পেয়েছি তার জিস্ট হলো এটা। সেখান থেকে আমরা θ পেলাম ওমেগা × t। এখানে তাহলে এই থিটাটা হলো ওমেগা × t। এবার থিটা পেয়ে গেছি মানে আমি কিন্তু আর এর ভ্যালু পেয়ে যাব, অর্থাৎ আর ডিপেন্ড করছে কোন কোন বিষয়ের উপর, আর থিটার উপর ডিপেন্ড করে, আর এই বৃত্তের রেডিয়াসের উপর ডিপেন্ড করে। ধরা যাক এই বৃত্তের রেডিয়াস আর ভেক্টর যখন বলছি সেটাকে পজিশন ভেক্টর বলছি, সেই পজিশন ভেক্টরের দৈর্ঘ্য কিন্তু আর, যখন আমরা রেডিয়াস বলছি সেটা পজিশন ভেক্টরের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এখানে। কিন্তু আমরা এখানে এটাকে লিখব কিভাবে না, এই আর ভেক্টর সমান এই ভেক্টর প্লাস এই ভেক্টর, অর্থাৎ আর ভেক্টরকে যদি আমি দুটো উপাংশে ভাগ করি, এটা যদি আমি থিটা বলি তাহলে এদিকে হবে আর কস থিটা পাবো, আর এই দিকে যেটা পাবো সেটা হবে আর সাইন থিটা। বোঝা গেল? তাহলে এইটা যদি আর সাইন থিটা হয়, এটা আর সাইন থিটা, তাহলে আর কস থিটা এক্স অক্ষের দিকে আছে, তাহলে আর কস থিটা ইন্টু আই ক্যাপ হবে এই ভেক্টরটা, আর এই ভেক্টরটা হবে আর সাইন থিটা ইন্টু জে ক্যাপ। তাহলে আর এর যে এক্সপ্রেশন আমরা লিখতে পারবো আর = xi ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আমরা ভেক্টর থেকে এটা ভালো করে জানি। তাহলে এখানে এক্সের মানটা কত পাবো, একটা বড় করে ত্রিভুজ আকার চাক সবার জন্য, θ = ওমেগা × t, এইটা হলো আর এই দিকটা হবে আর, এটা যদি থিটা হয়
আর সাইন থিটা সমান আমি লিখব আর সাইন ওমেগা ইন্টু টি। অ্যাকচুয়ালি এখানে ভ্যারি করছে কে, এই টিটা ভ্যারি করছে, আর তো কিছু কেউ ভ্যারি করেনি, আরও ফিক্সড আছে, ওমেগাও ফিক্সড আছে। আর এখানে এক্স ইকুয়ালস টু কী পাবো, এটা ওয়াই আর এটা এক্স, এক্স ইকুয়ালস টু কী পাবো, এই 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 এ বি, দরকার নেই, এটা ও ছিল ওই থাক, এটা যদি পি আর এটা যদি ধরো একটা এস দিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারছি এসপিটা হচ্ছে এখানে লম্ব এই ত্রিভুজটার ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আর এটা ভূমি, ভূমি পেতে গেলে কি করতে হবে, অতিভুজের সঙ্গে কস থিটা গুণ করতে হবে, অর্থাৎ এখানে হবে আর কস থিটা বা আর কস ওমেগা টি। কেমন হলো? তাহলে এইটা হলো এক্স, এটা হলো এক্স আর এটা হলো ওয়াই। এক্সের মানটা তাহলে এখানে বসাবো আর কস থিটা মানে কস ওমেগা টি আই ক্যাপ, আর ওয়াই এর মানটা কত বসাবো, আর সাইন ওমেগা টি জে ক্যাপ। এইটা হলো গিয়ে পজিশন ভেক্টর। পজিশন ভেক্টরের ডিফারেন্সিয়েশন যদি করি উইথ রেসপেক্ট টু টাইম, পজিশন ভেক্টরের ডিফারেন্সিয়েশন যদি করি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে কি পাওয়া যায়, প্রাসের ক্ষেত্রেও পেয়েছি, একমাত্রিক গতির ক্ষেত্রেও পেয়েছি, এখানেও তাই পাবো। কি পাবো না, ওই কণাটির তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগের মান আমরা জানতে পারবো। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে ডিডিটি অফ আর, অর্থাৎ ডিআর বাই ডিটি সমান হবে কি, এইটা যে ডিফারেন্সিয়েশন করবো এখানে এগুলো সব কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, এ বাইরে চলে যাবে ডিফারেন্সিয়েশনের, ওমেগা এর সঙ্গে গুণ আছে তাহলে একটা ওমেগা এখানে গুণ হবে আর ইন্টু ওমেগা, আর কস থেকে কি হয় সাইন ওমেগা টি, এখানে কস থেকে যখন সাইন হয় অর্থাৎ আমি ডিডি থিটা অফ কস থিটা যখন করি তখন আমরা কি পাই, মাইনাস সাইন থিটা পাই। হ্যাঁ, এখানে আমরা যদি ওই থিটার বদলে এখানে ওমেগা টি বসাই তাহলে আমরা কি পাবো না, এখানে আমরা একটা ওমেগা টি এক্সট্রা নিতে হবে, তাহলে এই ওমেগা টিটা কোথায় পাবো না, এখানে যদি আমরা একটা ওমেগা বসাই অর্থাৎ ডি ইন্টু ওমেগা টি, ওমেগা যেহেতু কনস্ট্যান্ট ওমেগা ইন্টু ডিটি, তাহলে এখানে একটা এক্সট্রা ওমেগা বসাতে হয়, এই কারণে মাইনাস ওমেগা ইন্টু ডি সাইন থিটা, তাহলে এখানে কী হবে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। বুঝতেই পারছো, এটা খুবই সিম্পল, যারা অবকলন শিখেছো তাদের জন্য এটা খুবই সিম্পল, আর যারা শেখোনি তারাও ধীরে ধীরে এটা পেরে যাবে, কারণ ম্যাথে তোমাদের অবকলন রয়েছে, সেখানে তুমি সুন্দরভাবে পরিষ্কার করে শিখতে পারবে। তাহলে এখানে কস ওমেগা টি থেকে সাইন ওমেগা টি হলো, এই ওমেগাটা টি এর সঙ্গে গুণ ছিল সেটা এটা বাইরে এসে গুণ হবে, আর যেমন ছিল তেমন থাকবে কারণ এটা কনস্ট্যান্টটা আগে গুণ হয়ে আছে, এর সঙ্গে আই ক্যাপ থাকবে। এবারে জে ক্যাপের মধ্যে যেটা আছে সেটা কি হবে না, আর যেমন ছিল তেমন থাকবে, এটা কনস্ট্যান্ট, ওমেগা বেরিয়ে আসবে, আর সাইন থিটাটা হবে কস থিটা, এখানে কিন্তু মাইনাস হবে না, সাইন থেকে ডিফারেন্সিয়েশন করলে কস হয়, এইটা আমরা পেলাম। এইটা হলো গিয়ে তাৎক্ষণিক বেগ। কার তাৎক্ষণিক বেগ? এই যে পার্টিকেলটা ঘুরছে এর তাৎক্ষণিক বেগ। এই তাৎক্ষণিক বেগটাকে আমরা যদি সাজিয়ে লিখি, আর ওমেগা যদি কমন নিই, আর ওমেগা সমান কী হবে মাইনাস সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস কস ওমেগা টি জে ক্যাপ, এটা পেলাম। তারপরে আমি কি পাবো না, ভিকে ডিফারেন্সিয়েট করব। ভিকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো না, ভিকে ডিফারেন্সিয়েট করলে যেটা পাই সেটা হলো ত্বরণ। এখানে আমরা ডিভি বাই ডিটি করবো। ডিভি বাই ডিটি করলে কী হবে, আবারও এটা ডিফারেন্সিয়েশন হবে, আর ওমেগাটা ফিক্সড, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখো, এ অবকলনের বাইরে চলে যাবে, অবকলনের ভেতরে এইগুলো থাকবে, সাইনটা কি হয়ে যাবে কস হয়ে যাবে, আর একটা ওমেগা বেরোবে, তাহলে মাইনাস ওমেগা থাকবে, আর এদিকে হবে কস ওমেগা টি আই ক্যাপ, আর কসটা কি হয় মাইনাস সাইন হয়, আর এখানে টি এর সঙ্গে ওমেগা গুণ হয়ে আছে মানে একটা ওমেগা বেরোবে, তাহলে মাইনাস ওমেগা সাইন ওমেগা টি জে ক্যাপ, এটা হলো। এবারে ওমেগা যখন বেরিয়ে আসবে তখন আমি এটাকে এখানে গুণ করে দেবো আর ওমেগা স্কোয়ার বা ওমেগা স্কোয়ার ইন্টু আর, ওমেগা স্কোয়ার ইন্টু আর মাইনাস একটা চিহ্ন আমি নিয়ে নেবো আগে, এখানে থাকবে কে পড়ে কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। এবার এই আরটাকে যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই, এখানে আর গুণ হবে আর এখানে আর গুণ হবে, দেখো আর কস ওমেগা টি আই ক্যাপ আর সাইন ওমেগা টি জে ক্যাপ, সেটা কী ছিল এইটা ছিল, কেমন দেখো আর কস ওমেগা টি আই ক্যাপ এখানে আছে,
আর সাইন ওমেগা টি জে ক্যাপ এখানে আছে, এটা প্লাস এটা সমান কি আর, তাহলে এটা প্লাস এটা সমান হবে আর ভেক্টর, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর ভেক্টর। এইটাই হলো ত্বরণ। তাহলে আমরা ত্বরণের মানটা পেয়ে যাচ্ছি, ওমেগা স্কোয়ার আর আগেও পেয়েছিলাম, ত্বরণের মানটা কি পাবো, ওমেগা স্কোয়ার ইন্টু আর। ত্বরণের মান আমরা কি পেয়েছিলাম, সেখানে আমরা আগে লিখেছিলাম, আমরা ভেক্টর পদ্ধতিতে ভেক্টর বিয়োগের নিয়ম অনুযায়ী আমরা সেটাতে পৌঁছতে পেরেছিলাম, কিন্তু আমরা দিকটা সেখানে ভালো করে দেখাতে পারিনি, কারণ দুটো ভেক্টরের রোটেশন হয়ে গেছে, একটা জায়গায় গিয়ে দিকটাকে বোঝানো সম্ভব নয়। জ্যামিতি প্রক্রিয়ার সাহায্যে ওখানে বোঝাতে গেলে একটা জটিল সম্পর্ক চলে আসে, জটিল একটা ছবি চলে আসে, তার জন্য আমরা কিন্তু এইটা নিলাম। দেখো এবার আমি যদি একে এরকম লিখি, এ সমান ওমেগা স্কোয়ার আর ইন্টু মাইনাস আর ক্যাপ, দেখো এখানে দেখো এ সমান আমি যদি এটা লিখতাম, এ সমান ওমেগা স্কোয়ার ইন্টু চিহ্ন দেওয়া মুশকিল, এখানে আর ভেক্টর লিখতে পারতাম। এবারে সেখান থেকে আমি আর মাইনাস আরকে আমরা এরকম লিখতে পারি আর ইন্টু মাইনাস আর ক্যাপ। দেখো এ একটা ভেক্টর, এ ভেক্টরের সঙ্গে এ ক্যাপ গুণ করলে তো আমি এ ভেক্টর পাই। এবার মাইনাস এ ভেক্টর কী করে পাবো, মাইনাস এ ইন্টু এ ক্যাপ সমান এ মাইনাস এ ভেক্টর হয়ে যাবে। তাহলে এখানে আমি যদি এ ইন্টু মাইনাস এ ক্যাপ লিখি, সেটা হবে মাইনাস এ ভেক্টর। তাহলে মাইনাস আর এর জায়গায় যদি আর লিখতাম তাহলে এটা হতো না, দেখো এটা যে মাইনাস এ ভেক্টর সমান আর ইন্টু মাইনাস আর ক্যাপ। তাহলে এখানে এইটা লেখা ঠিক, এখান থেকে আমরা এটা পেলাম, এখান থেকে আমরা এটা পেলাম, এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এর মান হলো এটা, আর দিকের জন্য এটা রাখা হয়েছে। এই দিকটা কোন দিক এবার আমরা দেখতে পাবো। দেখো এখানে আর ভেক্টর মানে এই দিক বরাবর ভেক্টর, দেখো সোজা টেনে দিয়েছি। তাহলে আর ক্যাপ কোন দিকে আছে, আর ক্যাপ এই দিকে আছে, মাইনাস আর ক্যাপ কোন দিকে আছে, এই দিকে আছে। এবার তুমি বুঝতে পারছো যে অ্যাক্সিলারেশনটা ঠিক কেন্দ্রাভিমুখী, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী। মাইনাস আর ক্যাপ ডিরেকশান মানে কি না, এই যে ভেক্টরটা আমরা পাচ্ছি সেই ভেক্টরটার অভিমুখ ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী। তাহলে আমরা বুঝতে পারলাম এই একটা পদ্ধতির সাহায্যে আমরা একদম সুন্দরভাবে ভেক্টর প্লাস অবকলন এই দুটোকে কাজে লাগে আমরা সুন্দরভাবে এর মান এবং দিক একসঙ্গে পেয়ে গেলাম। মানটা হলো গিয়ে অমুক আর দিকটা হলো গিয়ে অমুক। এই কারণে এটাকে বলা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, হ্যাঁ, বা অভিকেন্দ্র ত্বরণ। বোঝা গেল, অভিকেন্দ্র ত্বরণ। এবারে আমরা অভিকেন্দ্র ত্বরণে যেমন দিক পাচ্ছি, এখানে ভি এর যে দিকটা এটা মেলে কিনা দেখা যাক। এখানে যে আমরা ভি এর ডিরেকশান আমরা বলি যে এই দিক বরাবর, সেটা সত্যি সত্যি এই দিক বরাবর হয় কিনা আমরা দেখে নিতে একবার, নিশ্চয়ই আমরা দেখতে পাবো। কীরকম আমরা দেখতে পাবো না, দেখো আমরা এই একটা যদি বৃত্ত হয়, এখানে যদি আমরা বলি আর ক্যাপ আছে, হ্যাঁ আর ক্যাপ আছে, তাহলে সেই আর ক্যাপটার ভ্যালু কত না, আর এ ভেক্টর ইকুয়ালস টু আমরা কি লিখেছিলাম, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তারপরে আমরা কি লিখেছিলাম না, আর কস থিটা আই ক্যাপ, ওমেগা টি আর লিখবো না, থিটা দিয়ে লিখবো, প্লাস আর সাইন থিটা জে ক্যাপ লিখেছিলাম, হ্যাঁ কি না লিখেছিলাম। তাহলে আর ক্যাপ সমান হবে আর ভেক্টর বাই আর, এই আর দিয়ে ভাগ করলে কী হবে, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। বোঝা গেল, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। এবারে এই ভেক্টরটাকে রোটেট করা হয়েছে, ধরো এই ভেক্টরটার সঙ্গে এই দিকের একটা ইউনিট ভেক্টরের রিলেশান আমি জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, দেখো এই ভেক্টরটা এই দিকে আছে আর এই ভেক্টরটা এদিকে আছে, এদের মধ্যে কোণের মান 90 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি দেখো যে সুন্দর করে তুমি বোঝার চেষ্টা করো, একেবারে একদম নিট অ্যান্ড ক্লিন বোঝার চেষ্টা করো, দেখো তুমি যখন বলেছিলে যে এইদিকে এক্স অক্ষ আর এদিকে ওয়াই অক্ষ, এই দিকে একটা ভেক্টর এন ক্যাপ বলেছিলে, তখন এই এক অক্ষটার সঙ্গে যদি থিটা কোণ করতো তখন তুমি কি লিখতে, যে এন না লিখে তুমি এ লেখো না, এ ভেক্টর এদিকে আছে, সেই এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে, ওয়াই অক্ষটা এরকম আছে, তাহলে তুমি এ এক্স
অর্থাৎ এখানে এর এক্স অক্ষের দিকে উপাংশ কত পেতে, না এ কস থিটা পেতে, আর ওয়াই অক্ষের দিকে উপাংশ কত পেতে, না এ সাইন থিটা পেতে। এবারে তোমার এখানে বি ভেক্টর একটা দেওয়া আছে, বি ভেক্টর, যে ভেক্টরটা এর সঙ্গে আরও 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এই বি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণে আছে, বি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণে আছে, ইয়েস থিটা প্লাস 90 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে বি ভেক্টর, হ্যাঁ এটা এক্স অক্ষের সঙ্গে কত কোণে আছে, 90 ডিগ্রি প্লাস থিটা কোণে আছে। দেখো এটা থিটা আরও 90 ডিগ্রি প্লাস থিটা কোণে রয়েছে। তাহলে এখানে যেটা থিটা ছিল বিএক্স যখন আমরা নির্ণয় করব, অর্থাৎ এক্স অক্ষের দিকে বি এর উপাংশ আমরা পাবো, তখন আমরা লিখব বিএক্স ইকুয়ালস টু বি কস থিটা। থিটার জায়গায় এখানে কত বসবে, না এক্স অক্ষের সঙ্গে এটা 90 ডিগ্রি প্লাস থিটা কোণে আছে, 90 ডিগ্রি প্লাস থিটা, আর বিওয়াইটা কী হবে, বি ইন্টু সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। এটা যা হয় এটা তার উল্টো হয়, সাইন ওটাই হয়ে যায়। এখানে সাইন কস থিটা ছিল, সাইন থিটা হয়েছিল, আর এখানে কস 90 ডিগ্রি প্লাস থিটা আছে, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা হবে। এবারে তুমি কি করবে, না হচ্ছে কস থিটা, কস থিটাটা থিটার মানটা 90 ডিগ্রি থেকে বেশি হলে সেটা দ্বিতীয় পাদে আছে, আর দ্বিতীয় পাদে কসের ভ্যালু কি হয়, নেগেটিভ হয়। তাহলে এটাকে তুমি লিখতে পারবে মাইনাস বি সাইন, কসটা সাইন হয়ে যাবে। এটা তোমরা ম্যাথে অলরেডি করে ফেলেছো, যারা পড়ছো পিওর সায়েন্স, তারা ম্যাথ নিয়ে পড়ছো, তারা বুঝতে পারছো যে কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান হবে মাইনাস বি সাইন থিটা, আর এটা কি হবে, বি কস থিটা। সাইন থেকে এটা কস হয়ে যাবে, কারণ এখানে পজিটিভ হলো কেন, না সাইনের ভ্যালু দ্বিতীয় পাদে কিন্তু পজিটিভ হয়, অল সাইন ট্যান কস। এখানে কি হয়, প্রথম পাদে অল, সব সাইন কস ট্যান সবার ভ্যালু এখানে পজিটিভ হয়, আর এখানে শুধু সাইন পজিটিভ, আর এখানে ট্যানটা পজিটিভ, আর এটা হচ্ছে কস এখানে পজিটিভ। প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। এখানে 90 ডিগ্রি প্লাস থিটা রয়েছে, থিটাটা সূক্ষ্ম কোণ যদি হয় তাহলে এটা সেকেন্ড পাদে আছে, দ্বিতীয় পাদে থাকা মানে এই সাইনের ভ্যালুটা পজিটিভ হলো, এবং 90 ডিগ্রির সঙ্গে যোগ থাকলে বা 90 ডিগ্রির বিজোড় গুণিতকের সঙ্গে যদি এটা থাকে সেটা সাইন থেকে কস হয়, আমরা জানি। আর এখানে কস 90 ডিগ্রি প্লাস থিটা হওয়া মানে এটা কস থেকে সাইন হবে। তাহলে এক্ষেত্রে আমি এটা কেন এইগুলো আমরা আলোচনা করলাম, দেখো এখানে ইউনিট ভেক্টরটা এই আরটা এক্সের সঙ্গে থিটা কোণে রয়েছে, আর এখানে এই দিকের যে ইউনিট ভেক্টর এটাকে যদি আমি ট্যানজেন্সিয়াল টি, আর ফর রেডিয়াল আর টি ফর ট্যানজেন্সিয়াল, স্পর্শকীয় দিকে স্পর্শকের দিকে যে ইউনিট ভেক্টর সেটাকে যদি টি ক্যাপ দিয়ে লিখি তাহলে আমি কি পাবো, টি ক্যাপটা কত কোণে আছে, না এইটা থিটা আরও 90 ডিগ্রি কোণে এগিয়ে আছে। যেমন করে এ ছিল এইরকম আর বি ছিল এইরকম, এবার এর জায়গায় আমি এখানে লিখে দেবো আর ক্যাপ। তাহলে আর ক্যাপের এক্স, আর এক্স মানেই তো এক্স, আর এক্স সমান আমরা কী পেয়েছিলাম, না আর ক্যাপ মানে ইউনিট ভেক্টরের মানটা হলো 1 ইন্টু কস থিটা, আর ওয়াই আমরা কি পেয়েছিলাম 1 ইন্টু সাইন থিটা। হ্যাঁ এখানে কিন্তু এখানে এক্স এখানে আর এর এটা পুরো আর নয়, আর ক্যাপ এর ইউনিট ভেক্টরটা আমরা লিখেছিলাম, হ্যাঁ আর ক্যাপের এক্স উপাংশ। এক্ষেত্রে তাহলে কি পাবে, এক্ষেত্রে আমি ট্যানজেন্সিয়াল, এটা টি ভেক্টর, টি ক্যাপ যদি লিখি, টি ক্যাপটা এক্স অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণে রয়েছে, তাহলে আমি টি ক্যাপ সমান আমরা কি লিখতে পারবো, টি ক্যাপের এক্স উপাংশ, টি ক্যাপের এক্স উপাংশ আমরা কি পাবো, না হচ্ছে এটা কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান হবে মাইনাস সাইন থিটা, আর টি ক্যাপের ওয়াই উপাংশ কি পাবো, না সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা পাবো কি কস থিটা। টি এর দুটো উপাংশ আমরা এখানে পেয়ে যাব, অর্থাৎ ট্যানজেন্সিয়াল যে ভেক্টরটা এখানে ট্যানজেন্সিয়াল মানে স্পর্শকের দিকে যে একক ভেক্টর, সেই একক ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারবো, সেই একক ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারবো, না হচ্ছে টি ক্যাপ সমান হচ্ছে টি এক্স আই ক্যাপ প্লাস টি ওয়াই জে ক্যাপ। টি এক্সটা কত, এইটা মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস সাইন প্লাস কস থিটা জে ক্যাপ
এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কি হলো না, এই থিটাটা হচ্ছে ওমেগা টি। আবার যদি এবার ওমেগা টি পুট করি তাহলে আমি লিখব কি মাইনাস সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস কস ওমেগা টি জে ক্যাপ। তাহলে আমরা আর এখানে এরকম করে যদি আঁকি, আর ক্যাপ সমান আমরা কি লিখতে পারি, কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। আর এই দিকে টি ক্যাপ সমান আমরা কি লিখতে পারি, আর টি ক্যাপ সমান মাইনাস মাইনাস সাইন ওমেগা টি জে ক্যাপ আই ক্যাপ, সরি সাইন ওমেগা টি জে আই ক্যাপ প্লাস কস ওমেগা টি আই ক্যাপ, সরি আবার ভুলে যাচ্ছে জে ক্যাপ। তাহলে এই যে জিনিসটা, এটা দেখো মাইনাস সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস কস ওমেগা টি জে ক্যাপ সমান আমরা এখানে লিখতে পারবো, এই পুরো এক্সপ্রেশনটার বদলে আমরা কি লিখতে পারবো না ভি ইকুয়ালস টু আর ওমেগা ইন্টু টি ক্যাপ। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভি হলো গিয়ে আমার বেগ, বেগের মানটা হচ্ছে ওমেগা ইন্টু আর, যেটাকে আমরা বলছি যে সমদ্রুতিতে এই বৃত্তপথে এই কণাটা আবর্তিত হচ্ছে, কারণ এটা সমবৃত্তীয় গতি। ভি এর ভ্যালু তাহলে এখানে আমরা পেয়েছিলাম আর ওমেগা, আগেও পেয়েছিলাম, প্রথম দিন থেকে পাচ্ছি, এখনও আমরা পেলাম। তার ডিরেকশানটা আমরা প্রথম দিন থেকে স্পর্শকীয়ভাবে বলে যাচ্ছি, কিন্তু আজকে আমরা একেবারে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিলাম যে হ্যাঁ তার দিকটা হয় এই দিক বরাবর, স্পর্শকের দিক বরাবর। সেটা আমরা এখানে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারলাম। তাহলে আমরা একদম সামারি করলে যেটা পাবো যে এই রকম সমবৃত্তীয় গতিতে চলা মানে কি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওমেগা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর। আর সেক্ষেত্রে এখানে আমরা যেটা অ্যাক্সিলারেশন পাচ্ছি, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সেটা হবে ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিলারেশনের ডিরেকশানটা কী হয়, অ্যাক্সিলারেশনটিকে যে ভেক্টর দিয়ে দেখি তাহলে হবে ওমেগা স্কোয়ার আর ইন্টু মাইনাস আর ক্যাপ বা ভি স্কোয়ার বাই আর ইন্টু মাইনাস আর ক্যাপ, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী। তোমরা এটা খাতায় নোট করবে যে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখী, ব্যাসার্ধ বরাবর কেন্দ্রাভিমুখীকে ইংরেজিতে কী বলে, রেডিয়ালি ইনওয়ার্ড। হ্যাঁ, রেডিয়ালি ইনওয়ার্ড মানে টুয়ার্ডস দ্য সেন্টার হবে, আর তো কিছু নেই, রেডিয়াস মানে তো সেই সেন্টার দিয়ে পাস করবে। হ্যাঁ, রেডিয়ালি ইনওয়ার্ড। তাহলে আমরা একটা বস্তুকে যখন ঘোরাবো, একটা বস্তুকে বৃত্তপথে ঘোরাবো, তখন কি লাগবে না এখানে এর দিকে একটা ত্বরণ থাকবে। ত্বরণ তার এমনি এমনি সৃষ্টি হয় না, নিশ্চয়ই তার উপর বল প্রয়োগ করতে হয়। সেই বলটাকে বলা হয় অভিকেন্দ্র বল। এরপরে আমরা লিখব যে অভিকেন্দ্র বল, সেন্ট্রিপেটাল ফোর্স। দেখো এইখানে যে বস্তুটা ঘুরছে তার ভর যদি এম হয়, তার ত্বরণ যদি এদিকে থাকে, তাহলে তার উপর প্রযুক্ত বল কত, এম ইন্টু এ। প্রযুক্ত বল এফ সমান এম এ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি কি না এম হলো বস্তু কণার ভর, আর ত্বরণ হলো গিয়ে ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর। যে যার সুবিধা মতো লিখবে, যার ওমেগা জানা আছে সেইটা লিখবে, আর যার ভি জানা আছে সে এইটা লিখবে। যেটা সাপ্লাই করা থাকবে আমরা সেই ফর্মুলাটা সেখানে বসাবো। এটা হলো অভিকেন্দ্র বল। এইটা তুমি ফিল করবে কি করে, এই অভিকেন্দ্র বলটা ফিল করবে কি করে সেটা নিয়ে তুমি ভাবনা চিন্তা করো। দেখো তুমি একটা পেনকে এরকম করে ছুঁড়ে দিচ্ছ, ছুঁড়ে দিলে কি হবে, একটা পেনকে তুমি সোজা পথে ঠেলে দিলে, তাহলে সে সোজা পথে চলতে থাকবে, সে কি ঘুরবে না। এবার তুমি কি করবে, ওই পেনটার সঙ্গে একটা সুতো বেঁধে দাও, এরকম করে একটা সুতো বেঁধে দাও, এখানে একটা পেন রয়েছে। এবার তুমি পেনটার পেছনে একটা টোকা মারো, তোমরা ক্যারাম খেলতে পারো অনেকে, এরকম করে টোকা মেরে দাও, তাহলে পেনটা কি সোজা যাবে না। কোন দিকে যাবে না, সে এইরকম করে ঘুরে যাবে।
সে এই দৈর্ঘ্যটা সমান রেখে সে ঘুরতে থাকবে। যখনই সে ঘুরতে থাকবে, এই যে সুতোটা তুমি বেঁধেছো, এই সুতো কি করবে, তাকে এই দিকে টানবে। এইটা হচ্ছে টেনশান। এইখানে যখন সে আছে, তাকে সুতো এই দিকে টেনশান দিচ্ছে। এইখানে যখন আছে, তাকে সুতো টেনশান দিচ্ছে এইদিকে। এই কারণে ঘুরছে। অর্থাৎ যখন একটা কোনো বস্তু সরলরৈখিকভাবে এগিয়ে যাচ্ছে, সেই যেই সরলরেখা এগোচ্ছে, ধরো এই সরলরেখায় ও যাচ্ছিল, তার সঙ্গে লম্ব দিকে যদি আমি তার উপর বল প্রয়োগ করি, তখন সে বৃত্তীয় গতি লাভ করে। মনে থাকবে, কোনো বস্তুর গতির সঙ্গে আমি যদি কোণ করি, এটা লম্বভাবে আছে, লম্বভাবে হলে এটা বৃত্তীয় গতি হয়ে যাচ্ছে। যদি এরকমও থাকে, এই দিকে যাচ্ছে, আমি এরকম করে একটা টানলাম, এই দিকে আমি টানছি, তাহলেও কিন্তু এ ঘুরে যাবে, সেটা বৃত্তীয় গতি হবে না। হ্যাঁ, বৃত্তীয় গতির জন্য এখানে লম্বভাবে টানটা দিতে হবে, তার ফলে সে একটা বৃত্তপথে ঘুরবে। এটাই হলো ফিলিংস। অভিকেন্দ্র বলের ফিলিংস হচ্ছে এটাই, যে একটা বস্তু যখন গতিশীল আছে, তার গতির সঙ্গে আমি লম্বভাবে একটা বল যদি দিই, তবেই সে ঘুরবে। আমরা একটা নুড়িকে সুতোতে বালু বেঁধে যখন ঘোরাবো, দেখবো সুতো একটা টান দিচ্ছি, তুমি টানটা কমিয়ে দেবে, এমনি ছেড়ে দেবে, দেখবে সে পড়ে যাবে। যতক্ষণ তুমি টান টান করছো, যত জোরে ঘোরাও, দেখবে ঘোরাচ্ছ, বেশি জোরে ঘোরালে আরও বেশি টান দিতে হচ্ছে। কারণ কি না, এই যে টানটা, এই টানটা, টেনশানটা এখানে আমরা যে দিচ্ছি, এটাই হলো অভিকেন্দ্র বল, সেন্ট্রিপেটাল ফোর্স। এইটা হলো এখানে অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বল বিভিন্ন রূপে কাজ করে, বিভিন্ন রূপে অভিকেন্দ্র বলটা কাজ করে। কোন কোন রূপে কাজ করে না, তুমি পড়েছো পরমাণু চ্যাপ্টার ক্লাস 9-এ, সেখানে দেখেছো পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, যেটাকে আমরা রাদারফোর্ড মডেল বলেছি। রাদারফোর্ড মডেলে কি বলা আছে, যে ওই যে ইলেকট্রনগুলো ঘুরছে, তারা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে তারা একটা অভিকেন্দ্র বল পাচ্ছে। সেটা তুমি সেখানে অতটা ভালো বুঝতে পারোনি, এখন তুমি এটা ভালো করে বুঝতে পারবে, যে এই হলো পরমাণু, এটা হলো নিউক্লিয়াস, এই পরমাণুর একটা কোনো কক্ষে একটা ইলেকট্রন ঘুরছে, এই যে ইলেকট্রনকে টানছে, এখানে হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। এই আকর্ষণ বলের মানটা কোন সূত্র থেকে নির্ধারণ করা যায়, কুলম্বের সূত্র থেকে। এটাকে বলা হয় কুলম্ব বল। এই কুলম্ব বল এখানে কিন্তু অভিকেন্দ্র বল হিসাবে কাজ করছে। তাহলে বলটা অভিকেন্দ্র বল, কিন্তু তার নেচার অনুযায়ী বা তার অরিজিন অনুযায়ী তার নাম হয়েছে স্থির তড়িৎ আকর্ষণ বল। এখানেও তুমি দেখো ইলেকট্রন এরকম ঘুরছে, আর এই কেন্দ্রের দিকে অর্থাৎ লম্বভাবে এই বলটা প্রযুক্ত হচ্ছে। আরও একটা তোমরা জানো যে সূর্য আর পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল কাজ করছে। এখানে সূর্যটা রয়েছে, সূর্য কেন্দ্রে রয়েছে, আর পৃথিবী এরকম বৃত্তপথে যদি ঘোরে বলে ধরি, তাহলে এখানে অভিকেন্দ্র বল কাজ করছে। এই সেন্ট্রিপিটাল ফোর্স, এখানে যে বলটা, এটা হলো মহাকর্ষ বল। মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশান, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশান। এই অ্যাট্রাকশানটা সূর্য আর পৃথিবীর মধ্যে কাজ করছে। এবং তুমি দেখো রেডিয়ালি সূর্য এখানে, পৃথিবী যখন এখানে আছে এইদিকে, আবার এখানে যখন চলে আসবে, এরকম করে কাজ করবে। হ্যাঁ, সেটাই হচ্ছে অভিকেন্দ্র বল। তাহলে অভিকেন্দ্র বল এখানে এর কাজ অনুযায়ী এটা হচ্ছে অভিকেন্দ্র বল, আর এর নেচার অনুযায়ী কীভাবে প্রডিউস হয়েছে, কীভাবে উৎপন্ন হয়েছে, না দুটো ভরের মধ্যে আমরা জানি আকর্ষণ বল কাজ করে। দুটো আধান যদি বিপরীত হয়, তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। এই জন্য এটা স্থির তড়িৎ আকর্ষণ বল বলছি, আর এখানে আমরা বলছি মহাকর্ষ বল। কেমন এবার নিশ্চয়ই ফিল হচ্ছে? ইয়েস, ফিল হচ্ছে। এখানে অভিকেন্দ্র বলের মানটা হলো এইটা। এই mv স্কোয়ার সমান আমি কি লিখতে পারবো, mv স্কোয়ার বাই আর সমান আমি এখানে কি, এখানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে বেগে ঘুরছে সেটা যদি ভি হয়, আর পৃথিবীর ভর যদি এম হয়, সূর্যের ভর যদি ক্যাপিটাল এম হয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। সেই বলটা তোমাদের হয়তো মনে নেই, ক্লাস
এইটে ছিল এফ ইকুয়ালস টু মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে বুঝতেই পারছো এই যে মাইনাস চিহ্ন, এটা আকর্ষণের জন্যই মাইনাস চিহ্নটা দিয়েছে। এবার এখানে মাইনাস দেবো না, এটা তো অলরেডি আকর্ষণ বলে এই দিকে বল ধরা হয়েছে, এই কারণে আমরা এটাকে ডাইরেক্ট জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার দিয়ে ডিনোট করবো, ইকুয়েট করব। করে আমরা যেটা পাবো আর একটা কেটে যাবে, এখানে একটা আর হবে, এম একটা কেটে যাবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু জি এম বাই আর। সেখান থেকে আমরা ভি সমান পাবো √/, জি এম বাই আর। এইভাবে আমরা পৃথিবীর প্রদক্ষিণ বেগ, সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে তার প্রদক্ষিণ বেগ আমরা বের করতে পারি, বা পৃথিবীর চারদিকে যে চাঁদ ঘুরছে সেটাও একইভাবে ঘুরছে, তারও প্রদক্ষিণ বেগের মান আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারবো। এক্ষেত্রেও তাই, একটা নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরছে, ধরা যাক এটা একটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এখানে কী হয়, একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে, তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণের বলের প্রভাবে এখানে ঘুরছে। এখানেও আমরা mv²/rকে এখানে একটা প্রোটনের আধান, একটা ইলেকট্রনের আধান, এইগুলো আধানগুলো গুণ করে দেবো। এখানে কি হবে সেই রিলেশানটা, না এই রিলেশানটা হয় এফ ইকুয়ালস টু, তোমরা কুলম্বের সূত্র একটুখানি জেনেছো ক্লাস 8-এ, আবার তোমরা ক্লাস 12-এ পাবে। সেখানে দেখবে Q1 Q2/r², সামনে একটা 4πε0 একটা কনস্ট্যান্ট গুণ হবে। এই বলটার সঙ্গে আমরা কি বলবো, mv²/r সমান করে দেবো। mv²/r সমান হবে Q1 Q2, মানে এখানে Q1ও ইলেকট্রনের আধান, Q2ও ইলেকট্রনের আধান, কারণ প্রোটন আর ইলেকট্রনের আধান আমরা জানি সমান ও বিপরীত হয়, আর সমান বিপরীত বলেই তো আকর্ষণ হচ্ছে, সেই চিহ্নটা আমরা এখানে কনসিডার করার দরকার হবে না, কারণ এটা আকর্ষণ বলেই, অর্থাৎ এই দিকে আমরা অ্যাক্ট করছে বলে প্রথমেই ধরে নিয়েছি, এখানে মাইনাস চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। তখন এখানে কি হবে, এটা E²/4πε0r²। এইটাই হলো হাইড্রোজেনের পরমাণুর ব্যাসার্ধ। এইটা যেটা পাচ্ছি সেটা কি না mv², আমরা যদি ধরি এখানে কি পাবো, mv² ইকুয়ালস টু E²/4πε0 ইন্টু আর। এই রিলেশানগুলো তোমরা পরে কাজে লাগাবে। আজকের যেটা দেখালাম এটা একমাত্র ফিল করার জন্য দেখালাম। এই জিনিসগুলো থেকে তুমি বুঝতে পারছো যে হোয়াট ইজ অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন প্রথমে জানলাম, আর অ্যাক্সিলারেশন আছে মানে নিশ্চয়ই তাকে ওই দিকে কেউ বল দিচ্ছে। তাহলে তোমার একটা প্রশ্ন অ্যারাইজ করতে পারে যে স্যার এত কথা বললেন, আমরা তো জানি একটা বস্তুর উপর বল দিলে এম ভরের একটা বস্তু রয়েছে, তার উপর আমরা এফ বল দিলে সে এম ইন্টু এ ত্বরণ নিয়ে যায়, তখন আমরা বলতে পারি এফ সমান এম ইন্টু এ। এখানে তো পড়ছে না, তুমি এরকম বলতে পারো যে স্যার এখানে একটা ভর ছিল এম, এর উপরে এফ বল দেওয়া হয়েছে, তাহলে এফ এ ত্বরণ নিয়ে যাচ্ছে এইদিকে, এ সমান আমরা লিখছি F/m। তাহলে এখানে তো কোথায় হচ্ছে না, এই বস্তুটা তো ঘুরতেই আছে এরকম করে, এ তো কই একদিকে পড়ছে না। প্রশ্ন অ্যারাইজ করতে পারে যে এখানে পড়ছে না কেন, এ তো এ ত্বরণ নিয়ে এদিকে ছুটে আসবে, কিন্তু হচ্ছে না কেন না, এখানে একটা ব্যালেন্স ফোর্স কাজ করছে, এর বিপরীতে একটা বল এখানে কাজ করে। যেমন এখানে আমরা এই যে এর বিপরীতে না, সরি, এখানে এই কেন্দ্রের উপর একটা বল কাজ করে, এখানে পার্টিকেলটা আছে আর এখানে সেন্টার আছে। সেন্টার কি করছে, পার্টিকেলটাকে টানছে, আর পার্টিকেল ও সেন্টারটাকে অপোজিট দিক থেকে রিয়াকশান দিচ্ছে, অ্যাকশান আর রিয়াকশান হচ্ছে। তাহলে এখানে আমি একটা প্রথমে পেলাম অভিকেন্দ্র বল, আর এখানে সেন্টার যেটা পার্টিকেল, সেন্টারের উপর পার্টিকেল যেটা দিচ্ছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া, এর প্রতিক্রিয়া বল, এর প্রতিক্রিয়াটাকে বলা হয় যে অপকেন্দ্র প্রতিক্রিয়া। এখানে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে, অর্থাৎ কেন্দ্র এই বস্তুটার উপর যে বল দিচ্ছে, যেই বস্তুবিন্দু বা পার্টিকেলটার উপর যে বল দিচ্ছে সেটাকে আমরা বলছি অভিকেন্দ্র বল, আর এই পার্টিকেলটা আবার কি করছে, এর উপর প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেটাকে আমরা বলছি অপকেন্দ্র প্রতিক্রিয়া। এখানে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করছে। সেই ক্ষেত্রে তুমি ধরবে কি যে এখানে বস্তুর উপর কেন্দ্র দ্বারা প্রযুক্ত বল, তাহলে কার উপর, বস্তুর উপর, কার দ্বারা, কেন্দ্র দ্বারা। এই বলটাকে আমরা তাহলে কি বললাম না অভিকেন্দ্র
বল। আর এই অভিকেন্দ্র বলের জন্য কি হলো, কেন্দ্র দ্বারা, এই কেন্দ্র দ্বারা তো হয়ে গেল, এবার হচ্ছে কেন্দ্রের উপর বস্তু দ্বারা প্রযুক্ত বল। কেন্দ্রের উপর বস্তু দ্বারা প্রযুক্ত বল, তাহলে এটা বস্তুর উপর ছিল কেন্দ্র দ্বারা, এটা কেন্দ্রের উপর বস্তু দ্বারা প্রযুক্ত প্রতিক্রিয়া বল। এটা হলো ক্রিয়া আর এটা হলো প্রতিক্রিয়া বল। এইটাকে বলা হচ্ছে অপকেন্দ্র প্রতিক্রিয়া। অপকেন্দ্র প্রতিক্রিয়া। এই অপকেন্দ্র প্রতিক্রিয়াটা সম্পর্কে কিন্তু বিশেষ আলোচনা হয় না, যতটা আলোচনা হয় অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল নিয়ে যতটা আলোচনা হয়, অপকেন্দ্র প্রতিক্রিয়া নিয়ে অতটা আলোচনা হয় না। এই অপকেন্দ্র বলটা কি না, দেখো ভালো করে লক্ষ্য করো যে এখানে আছে এই দিকে একটা বল, তার জন্য এর একটা এইরকম ত্বরণ আছে। এরকম একটা বস্তুর ত্বরণ যদি এদিকে থাকে, এই বস্তুটার উপরে এম ভর যদি থাকে, সে এই দিকে এ ত্বরণ নিয়ে ছিটকে যেতে চায়, কারণ তার উপর একটা অলিক বল বা সিউডো ফোর্স কাজ করে। কেমন? তাহলে এখানে সিউডো ফোর্সটা কেন উৎপন্ন হলো না, অজড়ত্বীয় নন ইউনিফর্ম ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। হ্যাঁ, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, সে যদি কোনো বস্তু থাকে তার উপর একটা সিউডো ফোর্স কাজ করে, এটা আমরা জানি। এবং সেই সিউডো ফোর্সটা কোন দিকে কাজ করে না, ওই ইনার্শিয়াল ফ্রেমটার যেদিকে অ্যাক্সিলারেশান তার ঠিক বিপরীত দিকে এটা কাজ করে। এক্ষেত্রে এই যে বস্তুটা ঘুরছে এ নিজে একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। কেন না, এখানে যদি কোনো অবজারভার থাকে, এখানে যদি অবজারভারকে রাখো, তাহলে সে কি দেখবে, ওকে দেখবে ও কিন্তু একটা ত্বরণ নিয়ে আছে। তাহলে এই যে সংস্থাটা বা তুমি বস্তু কণাটাকেই যদি আমরা একটা ফ্রেম অফ রেফারেন্স ধরি, তাহলে এই যে স্থির আছে এর সাপেক্ষে ত্বরণ নিয়ে আছে। আর আমরা জানি এই ভূমির সাপেক্ষে যদি স্থির থাকে, এটাকে আমরা এই ব্যক্তিকে বা এই রেফারেন্সটাকে আমরা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলতে পারি। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে যে ত্বরণ নিয়ে চলে সেটাকে আমরা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলতে পারি। এর ত্বরণটা কত না, এর ত্বরণটা হলো এই দিকে এ। তাহলে এর উপর যদি কোনো বস্তু থাকে তার উপর অলিক বল কাজ করবে, সেই বস্তুটার ভর ইন্টু এই ত্বরণটা যদি এ হয়, তাহলে এখানে এসি হলে এখানে এসি হবে, এম ইন্টু এসি বিপরীত দিকে কাজ করবে। যেমন করে এখানে একটা বস্তু নন ইনার্শিয়াল ফ্রেমে থাকার জন্য তার উপর সিউডো বল বা সিউডো ফোর্স বা অলিক বল কাজ করছিল, তেমন করে এখানে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে এই এম ভরের বস্তু আছে, অর্থাৎ এই নিজেই একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তার কারণে এর উপর একটা বাইরের দিকে বল কাজ করবে, কারণ ভেতরের দিকে তার ত্বরণ রয়েছে। যেদিকে ফ্রেম অফ রেফারেন্সের ত্বরণ থাকে তার বিপরীত দিকে অলিক বল কাজ করে, আমরা জানি। এই কারণে এখানে একটা অলিক বলের সৃষ্টি হয়। এই অলিক বলটার মান কত হবে না, এম ইন্টু এসি এর সঙ্গে সমান, সেটা হবে এম ইন্টু ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর হবে এম ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বলের মান যা ছিল, সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বলের মান তাই হলো। এই যে আমরা সিউডো ফোর্সটা বলছি এটা অপকেন্দ্র বল। কেন? এটা কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করছে, বিপরীত দিকে কাজ করছে, এই জন্য এর নাম অপকেন্দ্র বল। এইটাই হলো একটি অলিক বল, কারণ এ বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়া, বস্তুর টানা টানি ধাক্কা ধাক্কি মারামারি এই সব করে কিন্তু এই বলটা সৃষ্টি হয়নি। এই বলগুলো সৃষ্টি হয়েছিল এখানে অভিকেন্দ্র বল ছিল, এখানে অপকেন্দ্র প্রতিক্রিয়া ছিল, আর এখানেই হলো অপকেন্দ্র বল। এই বলটা হলো একটা অলিক বল, কারণ এটা ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা হয় না, সৃষ্টি হয় না, মারামারি ঠেলাঠেলি করে হয় না। এটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকার কারণে হয়। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে
অবস্থান করে থাকে বলে তার জন্য এর উপর একটা অলিক বল কাজ করে। কেমন? তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের থাকার কারণে একটা বৃত্ত পথে চলা কোনো বস্তুর উপর অলিক বল কাজ করে। সেই অলিক বলটার মান অভিকেন্দ্র বলের সঙ্গে সমান এবং দিক বিপরীত দিকে। এই বলটাকে বলা হয় অপকেন্দ্র বল, কারণ এটা কেন্দ্র থেকে বাইরের দিকে ক্রিয়াশীল হয়। বোঝা গেল অলিক বল কাকে, অপকেন্দ্র বল কাকে বলে। এবার এই অপকেন্দ্র বলটা অলিক বল কেন তোমাকে ব্যাখ্যা দিতে বললে তুমি কি লিখবে? না, এটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের থাকার কারণে এই বলটা সৃষ্টি হয়, ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য হয় না। এই কারণে এটা হলো একটি অলিক বল। তাহলে অপকেন্দ্র বল কাকে বলে উদাহরণ দেবে বা তার হচ্ছে ব্যাখ্যা দেবে, এইভাবে তুমি সেখানে বলবে। এখানে তুমি অপকেন্দ্র বল কোথায় কোথায় তুমি ফিল করেছো, এবার ফিলের ব্যাপার। এবার হচ্ছে আমরা ফিল করেছি কোথায় কোথায় দেখব। তোমরা বাসে যাও, বাসে যখন জানলার কাছে ধরো বসে আছো, বাসটা টার্ন করলো, তখন কি হয়? তোমার জানলার থেকে একটা চাপ মনে করো জানলার দিকে তোমাকে সরিয়ে নিয়ে যায় অটোমেটিক্যালি। সেখানে তোমাকে কি ঠেলেছে? ঠেলেনি। তাহলে তুমি ওই দিকে চলে গেলে কেন? না, তোমার উপর অপকেন্দ্র বল কাজ করেছে। একটা টান নিলে সেখানে অপকেন্দ্র বল কাজ করবে। তুমি দেখবে নাগরদোলা ঘুরছে, নাগরদোলার দড়িগুলো দেখবে যে নাগরদোলাগুলো এরকম ফ্ল্যাট দড়িগুলো দেখবে বাইরের দিকে চলে যাচ্ছে, অপকেন্দ্র বলের কারণে বাইরের দিকে চলে যাচ্ছে। এরকম অজস্র উদাহরণ আছে অভিকেন্দ্র ও অপকেন্দ্র বলের, সেটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। আজকের ভিডিওর যে বিষয়, সেই বিষয়টা একমাত্র এই ত্বরণ নিয়ে, অভিকেন্দ্র ত্বরণ নিয়ে, সেইটা নিয়ে এবারে একেবারে ডিটেলসে আলোচনা করব। ফার্স্ট আমরা একটা বৃত্ত আঁকবো, সেই বৃত্তের ব্যাসার্ধ আর, এখানে যদি তার বেগ ভি থাকে তবে এর এসি কত হবে, অর্থাৎ অভিকেন্দ্র ত্বরণ এসি সমান হবে ভি স্কোয়ার বাই আর। এইবারে দ্বিতীয় প্রশ্ন হলো, এই ভিটার মান যদি চেঞ্জ হতে থাকে, এখানে যদি ভি1 হয় তাহলে এখানে অভিকেন্দ্র ত্বরণ হবে ভি1 স্কোয়ার বাই আর। এইখানে এসে তার বেগ হয়ে গেল ভি2। অর্থাৎ কখনো আমরা কি করি, একটা দড়িতে বা একটা সুতোতে আমরা কি করি, নুড়ি বের করি, নুড়ি বেঁধে আমরা এরকম করে ঘোরাতে থাকি। এরকম করে যদি ঘোরাই, সেক্ষেত্রে দেখো যে যখন আমরা টানটা কম রাখছি সে একটা স্পিডে ঘুরছে। আরও যদি স্পিড বেশি করতে চাই তাহলে আমাদেরকে সুতোর টানটা বাড়াতে হয়। আমরা আঙুলের সাহায্যে সেই টানটা বাড়াচ্ছি, সুতোর টানটা সেখানে বেশি করতে হয়। হ্যাঁ, সেইভাবে এখানে ধরো কোনোভাবে এটা বাড়ছে, কারণ দেখো এম ভি স্কোয়ার বাই আর, আর তো সেম আছে, এম সেম আছে, নিশ্চয়ই ভি চেঞ্জ হবে। ভি চেঞ্জ হলে তবে টান চেঞ্জ করতে হবে, অর্থাৎ টান চেঞ্জ করে আমি এই ভি এর মানটাকে আমরা বাড়াতে কমাতে পারি। ভি এর মান বাড়লে কমলে সেটাকে আমরা আর সমবৃত্তীয় গতি বলতে পারবো না। সমবৃত্তীয় গতির ক্ষেত্রে গতির জন্য আমরা কি লিখব, ভি1 ইকুয়ালস টু ভি2। কিন্তু সাধারণ সমবৃত্তীয় গতিতে আমরা সাধারণ বৃত্তীয় গতিতে আমরা বলবো কি না, এই ভি এর চেঞ্জ হয়, ভি নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সেক্ষেত্রে আমরা কি পাবো না, এখানে এই দিকে একটা ত্বরণ পাবো। আমরা ফার্স্ট লেকচারে পেয়েছিলাম কি না, এই রকম করে যদি বেগ চেঞ্জ হয় তাহলে এই দিকে একটা ত্বরণ থাকে, এদিকে তো ত্বরণ আছেই, তার সঙ্গে এদিকে একটা ত্বরণ থাকে। সেই ত্বরণটাকে আমরা বলবো স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ। সেই স্পর্শকীয় ত্বরণ কি হবে না, এটি হিসাবে লিখবো সমান হবে ডিভি বাই ডিটি। এই বেগটা পরিবর্তন হচ্ছে যে হারে, অর্থাৎ রৈখিক বেগ এখানে আমরা বলছি, রৈখিক দ্রুতি বলবো, বেগ বলবো না। এই রৈখিক দ্রুতির পরিবর্তনের যে হার, সেটাকেই আমরা বলবো যে এটি। এটাকে এইরকম করে লিখলে আরও সুবিধা, কারণ এখানে এই রকম করে লিখলে আমরা শুধুমাত্র দ্রুতিটার পরিবর্তনের হার, একটা বস্তুর ধরো এখানে ছিল বেগ বা দ্রুতি, বেগের মান বা দ্রুতি ছিল 3 মিটার পার সেকেন্ড, এই পরে এইখানে এসে 1 সেকেন্ড পরে এটা হলো 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কি বলবো, এখানে এর চেঞ্জ হলো কত, এখানে ট্যানজেন্সিয়ালি চেঞ্জ হলে কত, ট্যানজেন্সিয়ালি চেঞ্জ হবে
3 থেকে 4 হয়েছে মানে 4 মাইনাস 1, 1 সেকেন্ডে যদি হয় 4 মাইনাস 3/1, তাহলে এখানে ট্যানজেন্সিয়াল যে ত্বরণ পাবো সেটা হবে 4 মাইনাস 3/1 মানে 1/1 সমান হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে আমরা ট্যানজেন্সিয়াল ত্বরণ পাবো। দেখো এইভাবে যদি ঘুরে, অর্থাৎ সাধারণ বৃত্তীয় গতিতে যদি ঘুরে, তখন তার দুদিকে ত্বরণ থাকে। এই দিকে একটা ত্বরণ থাকে এসি, আর এই দিকে একটা ত্বরণ থাকে, এটাকে এটি বলবো। এর এই দুটোর আমরা যদি লব্ধি করি তাহলে লব্ধি ত্বরণ এদিকে কাজ করে। অর্থাৎ এই বস্তুটার একটু আগে আমরা বলেছিলাম বস্তুটার উপর যে বল কাজ করে সেটা এফসি যদি লিখি এম ইন্টু এসি, সেটা হবে mv²/r। এখন কিন্তু ওই বলটা লেখা যাবে না, এখন যে বল হবে এফ নেট সমান হবে fc² অর্থাৎ এই বলটা এদিকে এর জন্য একটা বল আছে আর এদিকে একটা বল আছে, fc² প্লাস ft²। এম বের করে নিলে এখান থেকে এম দিয়ে ভাগ করে নিলে এটা কী হবে না m ইন্টু √ac² প্লাস at²। এইটা তোমাদেরকে কিন্তু এখনই ভালো করে বুঝিয়ে নিতে হবে। আমি কি বললাম যে এই বেগে এই সমবৃত্তীয় গতিতে যাচ্ছিল, সমবৃত্তীয় গতিতে যখন যাচ্ছিল তখন কি হবে, সমবৃত্তীয় গতির জন্য আমরা এখানে সব জায়গায় বেগের মান সমান পেয়েছিলাম। সেক্ষেত্রে অভিকেন্দ্র ত্বরণ ছিল, একটাই ত্বরণ ছিল, আর ট্যানজেন্সিয়াল ত্বরণ স্পর্শকীয় ত্বরণ সেখানে 0 ছিল, কারণ বেগের মান চেঞ্জ হয়নি। এবারে সাধারণ বৃত্তীয় গতিতে বলা হচ্ছে সেখানে কিন্তু বেগের মান চেঞ্জ হচ্ছে, আর বেগের মান চেঞ্জ হলে এখানে একটা স্পর্শকীয় ত্বরণ থাকছে, আর এটা তো সবসময় থাকছে, এটার মান বদলাবে কারণ এসিটা এই ভি এর উপর ডিপেন্ড করে। ভি এর মান বদলাচ্ছে মানে এসির মানও বদলাচ্ছে। এখানে যদি AC1 হয় এখানে AC2 হবে, হ্যাঁ, এখানে AC3 হবে, এরকম করে বদলাবে AC3। সব জায়গায় কিন্তু এর মানটা সমান থাকবে না, কারণ বেগের মান চেঞ্জ হয়ে যাচ্ছে। যেখানে যেরকম বেগ হবে সেখানেই আমরা সেই বেগকে স্কোয়ার করে আর দিয়ে ভাগ করে দেবো, দিলে আমরা অভিকেন্দ্র ত্বরণ পেয়ে যাব। আর আমি বেগের চেঞ্জটা কিভাবে হচ্ছে সেটা যদি জানতে পারি তাহলে আমরা স্পর্শকীয় ত্বরণ পেয়ে যাব। আজকের কিন্তু এই স্পর্শকীয় আর অভিকেন্দ্রীয় ত্বরণ এই দুটো তোমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে, তবেই তোমার এই কাইনেটিক্স অফ সার্কুলার মোশন কিন্তু ভালো করে বোঝা যাবে। এবার আমি ধীরে ধীরে নিয়ে আসছি। আমি বলবো যে এক্সাম্পল 1, আমি বলবো যে একটি বস্তুকণা 1 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে 2 মিটার পার সেকেন্ড সমবেগে সমদ্রুতিতে ঘুরতে থাকলে অভিকেন্দ্র ত্বরণ কত? 2 নম্বর, বনাটির ভর 1 কেজি হলে অভিকেন্দ্র বলের মান কত? অভিকেন্দ্র বলের মান কত? আজকে আমরা কিন্তু অপকেন্দ্র বলে যাচ্ছি না, অপকেন্দ্র বল আমরা পরের দিন আরও বেশি করে ডিসকাস করব। অপকেন্দ্র বল সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম, অভিকেন্দ্র বল সম্পর্কে আইডিয়া পেলাম। এবারে পরের দিন আমরা পরের লেকচারে ওইটা দেব। এখন আমরা এই কাইনেটিক্সের উপরে জোর দেব। হ্যাঁ, কাইনেটিক্সের মধ্যে অবশ্যই এই বলের কথা আসে, সেই জন্য এখানে এটা একটু টাচ করা হলো। এইখানে কি হয়েছে না সমদ্রুতিতে যাচ্ছে, সমদ্রুতিতে যাওয়া মানে কি অভিকেন্দ্র ত্বরণ কত হবে আর স্পর্শকীয় ত্বরণ কত হবে? স্পর্শকীয় ত্বরণ কত, লব্ধি ত্বরণ কত, এইগুলো তোমাকে বের করতে দিয়েছে। তুমি কি করবে? আবার বৃত্ত আঁকলে, এবার কালিটা একটু চেঞ্জ করতে হবে। এখানে তোমার বেগ v = 2 মিটার পার সেকেন্ড, r = 1 মিটার। তাহলে তুমি অভিকেন্দ্র বল পেয়ে যাবে AC সমান v²/r সমান হবে 2²/1, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এটি কি পাবে? এটি কি হবে? বেগের পরিবর্তন ddt/v, বেগের পরিবর্তন এখানে হয়নি, তার মানে 0 পাবে।
তাহলে তুমি স্পর্শকীয় ত্বরণ পেলে 0, অভিকেন্দ্র ত্বরণ পেলে 0। আর লব্ধি এ নেট সমান কী হবে, লব্ধি ত্বরণ কী হবে বলেছি, যে এটা আর এটা সবসময় লম্বভাবে থাকে, এসি এদিকে থাকে আর এটি এদিকে থাকে, তাহলে কী হবে এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। এখানে এটি নেই, তার মানে ওটাই হবে 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান 4 মিটার পার সেকেন্ড। এবারে তুমি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে তুমি কি করবে, এফ নেট লব্ধি বল বা অভিকেন্দ্র বল এফসি সমান কী পাবে, এম ইন্টু এসি, এম কত দিয়েছে 1 কেজি ইন্টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 4 নিউটন। আর এফ নেট সমান কী পাবে, এম ইন্টু এ নেট, এখানে এসি একাই আছে, এটি নেই, তার মানে ওটাই হবে 1 ইন্টু 4 সমান হবে 4 নিউটন। হ্যাঁ, লব্ধি বল যদি চায় লব্ধি বল সমান কত, তখন তুমি এইভাবে হিসেবটা করে ফেলতে পারবে। একটু কালি বদলে নিচ্ছি, তোমরা এই অঙ্কটা দেখতে থাকো। ঠিক আছে, এবারে নেক্সট প্রবলেম এক্সাম্পল 2। ব্যাসার্ধের বৃত্তের পথে বলবে যে এবার আর সমদ্রুতি বলবো না, এইটা হচ্ছে করব কি 2t মিটার পার সেকেন্ড বেগে দ্রুতিতে ঘুরতে থাকলে অভিকেন্দ্র ত্বরণের মান কত। হ্যাঁ, এইখানে ঘুরতে থাকলে, এবার দেখো টি বলে দিয়েছি, তাহলে ফাংশন অফ টাইম এবার লিখতে হবে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়ে অভিকেন্দ্র ত্বরণ কত, কণাটির ভর 1 কেজি হলে অভিকেন্দ্র বলের মান কত, স্পর্শকীয় ত্বরণ কত, লব্ধি ত্বরণ কত, লব্ধি বল কত, এইগুলো বের করতে দিয়েছে। জাস্ট আমি একটুখানি চেঞ্জ করে দিলাম। তাহলে দেখো ভি ইকুয়ালস টু আমরা প্রথমে লিখে ফেলব। ভালো করে দেখলে একটা উদাহরণই কিন্তু এনাফ। ভি ইকুয়ালস টু 2 ইন্টু টি। এবারে ভি অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড আমি কি পাবো না, 2 গুণিতক 2 সমান হবে 4 মিটার পার সেকেন্ড। এবারে আমি এসি পেয়ে যাব, এসি সমান এসি অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড কী হবে না, ওই সময়ের ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ ওই সময় ভিটা কত 4 স্কোয়ার বাই 1 মিটার, এটা 2 করে দিলে হয়, একটা আলাদা করে দেওয়া যাবে, 2 সবগুলোই 2 হয়ে গেলে আবার মুশকিল। ঠিক আছে, 2 তাহলে হবে 16 বাই 2 সমান হবে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো অভিকেন্দ্র ত্বরণ এসি, যেটা এদিকে কাজ করছে। আর এটি পেতে গেলে আমাকে কি করতে হবে, এটি সমান ডিডিটি অফ ভি, এখানে আর ভি এর বেড়া দিয়ে কিছু লাভ নেই, ডিভি বাই ডিটি। তাহলে কি হবে, এখানে ডিডিটি অফ 2t এর ডিফারেন্সিয়েশন কী হবে, শুধুমাত্র 2, তাহলে এখানে হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এটি। তাহলে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম, অভিকেন্দ্র ত্বরণ 2 সেকেন্ডে কত এটা পেয়ে গেলাম। আর এখানে সব সময়ের জন্য এটা যেহেতু টি এর ফাংশন আছে, টি স্কোয়ার থাকলে অন্যরকম হবে, সেটা আমি পরের এক্সাম্পলে দেখাবো। টি স্কোয়ার যদি থাকতো তাহলে কিন্তু সময়ের সঙ্গে চেঞ্জ হতো, আর যেহেতু টি রয়েছে এই এটিটা সময়ের সঙ্গে চেঞ্জ হবে না, সব সময়ের জন্য এটি এর মানটা অর্থাৎ স্পর্শকীয় বলের মানটা একই থাকবে। এবার হচ্ছে অভিকেন্দ্র বলের মান কত না, এফসি সমান হবে এম ইন্টু এসি। এম হচ্ছে 1 কেজি আর এসি এখানে দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 8 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 8 নিউটন। এবারে কি বের করতে হবে না, লব্ধি ত্বরণ বের করতে হবে। লব্ধি ত্বরণ বের করতে গেলে কি করতে হবে, এ নেট সমান √ এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। 2 সেকেন্ডে এসি কত, 2 সেকেন্ড সময় এসি ছিল 8 স্কোয়ার, এটি কত ছিল না 2 প্লাস 2 স্কোয়ার, 8 8 64 প্লাস 2 দুগুণে 4, তাহলে হবে √68 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার লব্ধি বল কত, লব্ধি বল কী হবে, লব্ধি বল সমান আমরা লিখতে পারবো এফ নেট সমান এম ইন্টু এ নেট। এম এর মান সেই 1 গুণিতক ওই √68, তাহলে √68 নিউটন হবে অ্যান্সার।
এই একটাই প্রবলেম, এই প্রবলেমটা বুঝতে পারলে তোমরা কিন্তু এই জাতীয় মানে এরকমের সব প্রবলেম তুমি সলভ করতে পারবে। আরেকটা প্রশ্ন দেবে যে এসি আর এটির সঙ্গে যে নেট যে ফোর্সটা কাজ করছে সেটা এই স্পর্শকের সঙ্গে কত কোণে আছে বা রেডিয়াসের সঙ্গে কত কোণ আছে, সেটা তো তোমার ভেক্টর কনসেপ্ট থেকে তুমি ইজিলি পেরে যাবে। সেটার জন্য আলাদা করে আর থিওরি বোঝানো দরকার হয় না। এবারে এক্সাম্পল 3, এবারে বলবো এটা হচ্ছে টি² মিটার/সেকেন্ড দ্রুতিতে চলছে। হ্যাঁ, একটি বস্তুকণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে টি² মিটার/সেকেন্ড দ্রুতিতে চললে এখানে চললেটা আগের প্রশ্নে লিখে নেবে। হ্যাঁ, চললে t=2 সেকেন্ড সময়ে 1 মিনিট। সরি, ইনকনভিনিয়েন্স ইজ রিগ্রেটেড। যাকে এইটা আমি এটা হলো এখান থেকে আমি টি² করে দিলাম এটাকে, আর সব কিছু আমি নির্ণয় করতে চাই। তাহলে আমার কি হবে না, এইগুলো শুধু চেঞ্জ হয়ে যাবে, এটা ভি এর জায়গায় টি² হয়ে যাবে। এখানে আমি পাবো ভি t=2 হবে কত টি², মানে এটা 4 মিটার/সেকেন্ড² পাবো, অর্থাৎ এটা একই থাকলো, সংখ্যাগতভাবে একই থাকলো। এবারে এটি সমান এখানে দেখো এখানে টি² হয়ে যাবে, এর কিন্তু অ্যান্সার আসবে 2t। এবারে আমি তাহলে এখানে একটু চেঞ্জ আসবে, এটি অ্যাট t=2 সেকেন্ড সময়ে বলেছে, আর এসি অ্যাট t=2 এখানে হচ্ছে v²/r। আচ্ছা, t=2তে আমি ভি এর মান বের করে নিয়েছি, এখান থেকে আমি এখানে 16 বসিয়ে পেয়ে গেছি। এবারে এসি অ্যাট t=2 আর এটি অ্যাট t=2 সমান আমি পাবো কি, এটা পাবো বলো 2 × 2 সমান হবে 4 মিটার/সেকেন্ড²। 4 মিটার/সেকেন্ড² পাবো। তাহলে বাদ বাকিগুলো তুমি ইজিলি পেয়ে যাবে, কারণ এরা সবসময়ের জন্য 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে এ নেট পেয়ে যাবে কত, √8² + 4² 8 × 64 + 16 আর 64 যোগ করলে কত হয়, √80 মিটার/সেকেন্ড²। এবারে এফ নেট তাহলে কী হবে, এফ নেট হবে √80 1 কেজি, মানে এটাই নিউটন হয়ে যাবে। আর এফ সি কত হবে, এম × এসি, এই যে এই মুহূর্তে তার অভিকেন্দ্র ত্বরণ ছিল এটা। এফ সি আর t=2 সেকেন্ড, 2 সেকেন্ড সময়ে অভিকেন্দ্র বল যেটা দিতে হবে সেটা কত, 1 × 8 নিউটন সমান হবে 8 নিউটন। আগে ওটা ছিল। সরি, এইগুলো হলো বিষয়, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। এবারে তোমাকে জিজ্ঞাসা করবে যে t=2 সেকেন্ড সময় এই একটাই প্রবলেমে করা থাকুক, 4 নম্বর এক্সাম্পল, t=t সময়ে অভিকেন্দ্র ত্বরণ কত, অভিকেন্দ্র ত্বরণ কত। এবার তোমাকে বলবে এ নেট, হ্যাঁ এ নেট ব্যাসার্ধের সঙ্গে, বা কেন স্পর্শকের সঙ্গেই তো দিলে হবে। আচ্ছা ঠিক আছে, ব্যাসার্ধের সঙ্গে দরকার নেই, স্পর্শকের সঙ্গে দিই। এ নেট স্পর্শকের সঙ্গে কত কোণ করবে, এটা তোমাকে দিল। তখন তুমি কী করবে, অভিকেন্দ্র ত্বরণ বের করবে আর স্পর্শকীয় ত্বরণ বের করবে। এইরকম হবে, এই হলো গিয়ে স্পর্শকীয় ত্বরণ এটি, এই হলো গিয়ে অভিকেন্দ্র ত্বরণ এসি। এবার এদের নেট যে ত্বরণ এটা, এবারে এইটা যদি আলফা হয়, আমরা এবারে ভেক্টরের সূত্রের কথা মনে করব, ট্যান আলফা সমান কী হবে, ট্যান আলফা সমান এটা তো 90 ডিগ্রি, তাহলে এই যে ত্রিভুজটা এটা এসি হলে এটাও এসি, এটা যদি এসি হয় তাহলে আমি এই ত্রিভুজটা যে পাচ্ছি এই ত্রিভুজের এটা যদি আলফা হয় এটা হলো গিয়ে 90 ডিগ্রি, তাহলে এটা এসি আর এটা এটি। তাহলে এটাকে যদি আমি থিটা বলি, এটা হবে লম্ব আর এটা হবে ভূমি, তাহলে এসি/এটি সমান হবে ট্যান আলফা, এসি/এটি।
এসি বাই এটি। এবার আমাকে ওই মুহূর্তে এসিটা বের করতে হবে। ওই মুহূর্তে এসি বের করতে গেলে আমাকে কি করতে হবে, ভি স্কোয়ার বাই আর করতে হবে এসি, অর্থাৎ ভি এর মান বের করতে হবে। ভি অ্যাট টি ইকুয়ালস টু 2 কত হবে, টি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার সমান হবে 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কি হবে, এটা হবে 4 স্কোয়ার বাই আর হচ্ছে 2 মিটার দিয়েছি এখানে, 16 বাই 2 সমান হবে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এটিটা কত, এটি হবে ডি ভি বাই ডিটি, বেগের পরিবর্তনের হার। এটা হবে ডি ডিটি অফ টি স্কোয়ার সমান হবে 2 ইন্টু টি। এবার এটি অ্যাট টি ইকালস টু 2 সমান কত হবে, 2 ইন্টু 2 সমান হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এখানে বসাবো এসি এর মানটা 8 আর এটার মান 4 সমান হবে 2। এরপরে আমি আলফার মান এখান থেকে পেয়ে যাবো, এখান থেকে আমি আলফার মান পাবো, আলফা ইকুয়ালস টু tan ইনভার্স 2। এটা তো ভেক্টর থেকে, এটা তো আর নতুন করে এখানে থিওরির কিছু নেই। এরকম করে তোমার যে আগে যে বিষয়গুলো তুমি জেনেছো সেখান থেকে প্রশ্ন দিতে পারে, সেটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। মূল বিষয়টা তোমরা জানতে পেরেছো, বুঝতে পেরেছো, হ্যাঁ কি না সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি যদি না বুঝতে পারো আবারও আমি তোমাদেরকে চেষ্টা করব বোঝানোর, নিশ্চয়ই বুঝে যাবে। আর যদি বুঝতে পারে তো খুবই ভালো কথা। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তোমরা সুন্দর করে ক্লাস নোট তৈরি করেছো এবং আশা করব এটাকে ভালো করে আয়ত্ত করতে পেরেছো। এবং সবচেয়ে বড় কথা, একটা থিওরি করার পর, একটা কিছু করার পর তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য কি রয়েছে, নিজে করা রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশানে সঙ্গে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, সেই পিডিএফ লিঙ্ক থেকে তুমি প্রথমে এর থিওরিটা অবশ্যই খাতায় তুলে নাও। খাতায় তুলে নেওয়ার পরে ওর সঙ্গে যে নিজে করা করতে দেওয়া আছে সেগুলো করে ফেলো। করলেই তুমি বুঝতে পারবে যে তোমার কতটা তৈরি হয়েছে বা রেডি হতে পেরেছো। আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো সবাই, বাই বাই।